কোন কাজে কষ্ট নাই আমাকে একটু বলেন তো। হুম, কোন একটা কাজ শিখবেন আপনি কষ্ট ছাড়াই মূলত হয়ে যাবে। দেখেন, আমাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমরা যেরকম জিনিসটা মনে করি, আশা করি যেরকম, ওদের থেকে যদি একটু জিনিসটা কষ্টকর হয়ে যায় তখন আমরা হাল ছেড়ে দিই। আমরা আসলে আমাদের মাইন্ডসেটটা এরকম রাখি না যে এর চেয়ে মূলত এখানে খারাপ সিচুয়েশন হতে পারে, এর চেয়ে মূলত আমাকে হয়তো আরো বেশি পরিশ্রম করা লাগতে পারে। এই মেন্টালিটি মূলত আমি আপনাদেরকে প্রথম দিকেই বলার চেষ্টা করছি, এটা বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যেরকম পরিশ্রম করার মূলত এখানে মানসিকতা নিয়ে আসছেন, এর থেকে আরো 3 থেকে 4 গুণ বেশি পরিশ্রম করতে হবে। আমাদের সবার এই সিচুয়েশন হবে, দেখেন আমার নিজের ক্ষেত্রেও হয়েছে, আপনাদের ক্ষেত্রেও হবে, সবার ক্ষেত্রেও হয়। আমরা ক্লাস করব, ক্লাস করে বাসায় যাব, ক্লাসে সবকিছু ভালো করে বুঝতে পারবো। বাসায় গিয়ে যখন নিজে করতে বসবো, প্রথমবার যখন হাত দিব তখন মাথা গরম হয়ে যাবে। দেখবেন অনেক ভুল হবে প্রথম দিকে, কাজ করতে গিয়ে মূলত দেখবেন যে সহজ বিষয় আসলে করা যাচ্ছে না, প্রবলেমেটিক। এখন আমাদের হাতে তখন 2টা অপশন থাকে। একটা হচ্ছে হয় আপনি এখন কাজ ছেড়ে উঠে যাবেন, উঠে গিয়ে মূলত নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবেন, যে প্রবলেমটা হয়েছে প্রবলেমটা স্যারকে গিয়ে বলবেন, স্যার সমাধান করে দিবেন, তারপর মূলত বাসায় এসে আবার কাজ করতে বসবেন। এটা একটা ওয়ে। তবে এই জিনিসটা আমাদের সময় নষ্ট করতেছে, আর আমাকে বা আমাদেরকে মূলত অন্যের উপর বেশি নির্ভরশীল বানাচ্ছে। আমি বলতেছি না যে আপনি ক্লাসে এসে বলবেন না, ক্লাসে এসে অবশ্যই বলবেন। তবে ক্লাসে প্রবলেমটা বলার আগে এই জিনিসটা আপনি একটু নিজেকে কোয়েশ্চেন করেন যে আপনি প্রবলেমটা সলিউশন করার জন্য কি করছেন। আমরা অনেক আসলে এখানে পথ খুলে রাখছি, আমাদের কাছে আসলে অনেক উপায় আছে। প্রথমত আমি ভিডিও দেখতে পারি, যে অংশের মধ্যে প্রবলেম জাস্ট ওই অংশটা আমি একটু দেখতে পারি। যদি চান আপনি কারো কাছে মূলত কোনো হেল্প চাইবেন না, করতে পারেন। ভিডিও দেখে ওই জিনিসটা বারবার প্র্যাকটিস করলেন, ঠিক আছে, তারপর হইল না। সেকেন্ড অপশন হচ্ছে আপনি আমাকে মেসেঞ্জারে বলবেন, মেসেঞ্জারে বলতেছেন, জানাচ্ছেন যে এই প্রবলেমের সলিউশন পাচ্ছি না। এখন আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, যেমন আপনি মেসেজ করছেন, মেসেজ করে আমাকে অ্যাভেলেবেল পাচ্ছেন না, বা দেখছেন যে আমি মূলত এটা হয়তো বা সিন করছি কিন্তু রিপ্লাই দিচ্ছে না, চিন্তা করবেন স্যারের তো অনেক ভাব, স্যার তো আসলে রিপ্লাই দিচ্ছেন না। তো ঠিক আছে, থাক। আচ্ছা, এখন এই যে আমাকে ওরা মেসেজগুলো করতেছে, আমি তো এখানে একটা একটা করে ওদের রিপ্লাই দিতে পারবো না। এখন রিপ্লাই দিতে গেলে আপনাদের ক্লাস তো আর নেওয়া যাবে না। আপনি ভয়েস দিছেন, মেসেঞ্জার এইভাবে অন করা আছে, যেরকম এখানে দেখতে পারতেছেন, একটা মেসেজ চলে আসে ঠাস করে পপ আপ হয়ে গেছে, মনে হবে তো আমি দেখছি, আমি সিন করছি। আসলে ওইটা তো আমি ক্লাসের মধ্যে বসেছিলাম, এটা চলে আসছে, এটা মূলত এইভাবে দেখা হয়েছে। তো আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমি ক্লাসে থাকলে আসলে কখনো সাপোর্ট দিতে পারবো না, কারণ যে ক্লাসের মধ্যেই থাকি না কেন ওই ক্লাসের স্টুডেন্টদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে। কারণ আপনাদের ক্লাসে বসে আমি এখন মেসেজগুলো রিপ্লাই দিলে আপনাদের কিরকম লাগবে? ভালো লাগবে নাকি খারাপ লাগবে? চিন্তা করবেন স্যার আমাদেরকে রেখে মূলত এখানে ওদের মেসেজে রিপ্লাই দিচ্ছেন, আমাদের ক্লাস টাইম চলে যাচ্ছে। আসলে সবসময় আমি রিপ্লাই দিতে পারবো না, তবে আমি চেষ্টা করি যখনই ফ্রি থাকি তখন আসলে এখানে একজন স্টুডেন্টের মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য। এখন বিষয়টা হচ্ছে যে অনেক সময় অনেক মেসেজ মানে এখানে একসাথে জড়ো হয়ে যায়। আমি যদি 1 ঘন্টা কোনো মেসেজে রিপ্লাই না দেই, বা সাপোজ 2-3 ঘন্টা মেসেজে রিপ্লাই না দেই, তাহলে কিন্তু 25 থেকে 30টা মেসেজ কিন্তু জড়ো হয়ে যায়। তারপরে একটা সময় বের করে একটা একটা করে আসলে রিপ্লাই দিতে হয়। এটা সর্বোচ্চ চেষ্টা করি যখন আসলে কোনো স্টুডেন্ট প্রবলেম ফেস করে টাইম থাকলে রিপ্লাই দেওয়ার জন্য। তবে ওই যে পারা যায় না, তো ওই সিচুয়েশনের জন্যই কিন্তু আপনাদের অনলাইন সাপোর্ট তৈরি করা হয়েছে,
যেটার জন্য আপনাদেরকে হোমওয়ার্ক পর্যন্ত দেওয়া হয়েছে যে কিভাবে আপনারা সাপোর্ট নেবেন, এটা একটু স্ক্রিনশট তুলে আমাকে দিবেন। অনেকেই করছেন, অনেকেই করেন নাই। এটা আপনাদেরকে এই ওয়েতে, এই সিস্টেমের মধ্যে মূলত যেতে হবে, কারণ কখন কোন সময় আসলে আমরা কোন সাপোর্ট আমাদের লাগবে এটা আমরা জানি না। আপনি হয়তোবা ক্লাসের কাউকে বলতেছেন, হয়তোবা আমাকে বলতেছেন, আপনি এখান থেকে কোনো রিপ্লাই পাচ্ছেন না, কিন্তু 24 ঘন্টা এখানে একজন স্যার তো বসে আছেন যিনি আপনাকে সাপোর্ট দিবেন। তো ওই জায়গাগুলোর মধ্যে কোনো আনসার না পেলে এইখান থেকে কেন সাপোর্ট নেবেন না? তো ওইখান থেকেও আপনি সাপোর্ট নিলেন, সাপোর্ট নিয়েও দেখা গেল যে ওইখান থেকে কোনো আনসার নাই, বা আনসার পাবেন না এরকম না, আনসার পাবেন কিন্তু আপনি সলিউশনটা পান নাই। তখন আপনি যেমন ধরেন আপনার ক্লাসমেট কাউকে বলতে পারেন, ক্লাসমেট কাউকে বলার পরও হয় নাই, তখন আমাদের ক্লাস। আর অনেকগুলা ফিল্টারিং হয়ে কিন্তু আমাদের ক্লাসে মূলত আমরা আসতেছি। এটা কেন আমরা মূলত করতেছি? যাতে আমাদের সময় নষ্ট না হয়, আমাদের সময়ের মূল্য আছে। কারণ একটা ক্লাসের হোমওয়ার্ক জমা হওয়া মানে হচ্ছে একটা বোঝা আপনার ঘাড়ে মূলত চাপায়া যাওয়া। আপনি একদিনের হোমওয়ার্ক একটু গ্যাপ দেন, পরের দিনের হোমওয়ার্ক আরো একটু বেশি ভারী মনে হবে। আরেকদিনের হোমওয়ার্ক গ্যাপ দেন, 3 নম্বর দিন আপনার আসতে মনে চাইবে না, চিন্তা করবেন যে ঠিক আছে ছেড়ে চলে যাই। এই যে স্টুডেন্টগুলা মূলত ঝরে পড়ে যায়, ম্যাক্সিমামের কারণই হচ্ছে এইটা। ইভেন আপনাদেরকে তো গত ক্লাসে একটা কেস স্টাডিও দেখাইলাম। সবাই কিন্তু উনার মতো হয় না, এটা মনে রাখবেন। সবাই কিন্তু পরিশ্রম করতে পারেন না, সবার ক্ষেত্রে ওই সিচুয়েশন থাকে না যে আপনি মূলত এক ধাপ পিছায় পড়ার পর আপনি আবার ফিরে আসবেন। তাই সবাই এই রিস্কটা নিতে যায় না। ভালো করে কাজ করার চেষ্টা করতে হবে। এখন আমাকে একটু প্রবলেমগুলা বলেন। বেশি সময় মূলত আমরা নিয়ে নিচ্ছি কথা বলার ক্ষেত্রে। আসলে এই কথাগুলা বলতে চাই না, সময় নষ্ট হয়, কিন্তু আপনাদের কারণে জিনিসটা বলতে হচ্ছে। হ্যাঁ বলেন, আমি কোনটা আবার করে দেখাবো? আর স্যার আমরা যখন পিকচারগুলো নিই না স্যার, তখন মানে কোনটা সবচেয়ে নিচে আসছে, কোনটা উপরে আসছে, ওকে, কোনটা উপরে কোনটা নিচে এটা বোঝার উপায় কি? যদি একেবারে সহজভাবে বলি, এটা চেনার উপায় হচ্ছে আপনি চোখ দিয়ে দেখেই মূলত এটা চিনবেন। বিষয়টা হচ্ছে যে এখানে ফিক্সড করে যে এখানে বিষয়টা নিয়ম এইটা, এটা হইলে মূলত এটা উপরে, এটা হইলে এটা সামনে, এরকম বুঝবেন এরকম কোনো কিছু নাই আসলে। তবে কিছু জিনিস আমরা একটু ফলো করতে পারি। অনেকে কিন্তু পিকচার চ্যাপটা করে দেন, শিফট বাটনে প্রেস করে পিকচার বড় ছোট করেন না। এটা কিন্তু খুবই বাজে একটা জিনিস। আর আমরা কাজ করার পর মেইন ফাইল অবশ্যই সেভ করব, এটা মনে রাখবেন। আমরা পিকচার তো সেভ করব হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য, কিন্তু ফাইল থেকে এই যে এখানে সেভ করে মেইন ফাইলটা অবশ্যই আপনি আপনার ডকুমেন্টের ভিতরে সেভ করে দিবেন, যাতে এখানে কাজ করার পর এটা আপনি কেটে না দেন আর পরবর্তীতে এটা নিয়ে আর মডিফিকেশনের কাজ করতে না পারেন। মেইন ফাইল না থাকলে কিন্তু আপনি এডিটিং এর কাজ করতে পারবেন না, এটা মনে রাখবেন। সাপোজ আপনি এখান থেকে কোনটা করতে যাচ্ছেন, সাপোজ বার্গার করতে যাচ্ছি, তাই তো? এখন কোনটা পিছনে কোনটা সামনে আপনি যদি একটু ফলো করেন, এখানে অনেকগুলো অংশ আছে। আপনি যদি একটু বার্গারের দিকে তাকান, সাপোজ আমি একটা ডিফারেন্ট একটা টুল ব্যবহার করতেছি, এটা আপনারা ব্যবহার করবেন না, জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য জিনিসটা ব্যবহার করা। আচ্ছা দেখেন, আমি যদি একটু ভালো করে দেখি, এই বার্গারের পিছনে, সবার পিছনে কোন শেপটা থাকতে পারে? আচ্ছা এই শেপ কি থাকার কোনো সম্ভাবনা আছে একবার পিছনে? এই শেপটা থাকলে কি এটা দেখা যেত? এটা তো দেখা যেত না। এই শেপটা কি মূলত আমাদের সবার পিছনে আছে?
সবার পিছনে এই শেপটা থাকলে কি আমাদের এই শেপটা দেখা যেত? এই শেপ থেকে একটু বড় শেপ কোনটা? এই শেপ থেকে একটু বড় শেপ কোনটা? মানে বড় শেপ অলরেডি মানে অবভিয়াসলি পিছনেই থাকবে, বড় শেপ পিছন দিকে থাকবে। যেমন এটা ছোট, এটা কি আছে? সামনের দিকে আছে। এটা বড়, পিছনের দিকে। এটার থেকে বড় আর কোন শেপ আছে? এটা, এটা, এটা কিন্তু সবার পিছনে আছে। এটারও পিছনে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই অংশটা, এটা শ্যাডো না, এটাকে আমরা বলতে পারি প্লেট। বুঝতে পারছেন? হ্যাঁ, শ্যাডো বলা যেতে পারে, আবার প্লেটও বলতে পারেন। এখন দেখেন, আমি এইটাকে পিছনে চিন্তা করতেছি, সবকিছু ডিপেন্ড করে আমার উপরে। আসলে আমি চিন্তা করতেছি এই জিনিসটা সবার পিছনে আছে, তার মানে এটা পিছনে আছে। আর আমি যদি এরকম একটা শেপ তৈরি করি, দেখেন এরকম শেপ তৈরি করতে পারি আমরা পেন টুল দিয়ে, আবার চাইলে এখানে ইলিপস টুল দিয়ে। ইলিপস টুল দিয়ে যদি আমি এইখানে এই শেপটা তৈরি করি, এরকম সাপোজ আমি এই টাইপের একটা শেপ তৈরি করলাম। এই শেপটা তৈরি করার পর এটা তো সামনে রাখলে হবে না। আমি যদি এইটার কালার যদি এরকম দেই, এটা সামনে থাকলে হবে? এই যে এটা আমি সামনে রাখতেছি, এটা সামনে রাখলে আমাদের এই অংশকে ঢেকে দিবে না জিনিসটা? এই অংশ তো ঢেকে ঢেকে দিবে। তাহলে আমাকে এই জিনিসটা সামনে রাখলে হবে না। মানে আমি জিনিসটা আসলে এইভাবে বুঝতেছি, দেখেই বুঝতেছি যে এই জিনিসটা যদি আমরা তৈরি করে সামনের দিকে রাখি, তাহলে আমার অন্যান্য শেপের মূলত এটা সামনে চলে আসবে, যেটা আসলে আমার ডিজাইনকে মূলত এখানে নষ্ট করে দিবে। তো যেটা মানে যে অংশটা মূলত এখানে পিছন দিকে আছে, যেমন এই শেপের অংশগুলা পিছন দিকে চলে গেছে অন্যান্য শেপের, তার মানে এটা পিছনেই আছে। বুঝতে পারছেন? আপনি অনেকগুলো ভাগে ভাগ করতে পারেন জিনিসগুলা। যেমন আমি পিকচারটাকে অনেকগুলো সেকশনে ভাগ করতে পারি। এমন যেমন ধরেন এইখানে এই পার্টটা হচ্ছে একটা সেকশন। এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে একটা ভাগ বা একটা সেকশন। ঠিক আছে, উপরের পার্ট। তারপর এইখান থেকে এই নিচের পার্টটা হচ্ছে আরেকটা সেকশন বা আরেকটা অংশ। বুঝতে পারছেন? এই সবুজের এই অংশটা হচ্ছে আরেকটা সেকশন বা আরেকটা পার্ট। তারপর এইটা হচ্ছে আরেকটা পার্ট, এটা হচ্ছে আরেকটা পার্ট। তাহলে টোটাল কটা পার্ট? 1 2 3 4 5টা পার্ট। যদি আমরা এইভাবে পার্ট পার্ট করে জিনিসগুলো করার চেষ্টা করি, তাহলে যে কাজটা আমাদের কাছে কঠিন মনে হচ্ছিল ওটা মূলত অনেক ইজি লাগবে। যেমন আমি একেবারে নিচ থেকে শুরু করতে পারি, নিচের পার্ট, নিচের অংশ। নিচের অংশের জন্য আমরা প্রথমত এই নিচের প্লেটটা দিব। এই প্লেটের অংশ তৈরি করেন। আর প্লেটের অংশ তৈরি করার পর এটা যদি কালার দেই, এটা দেখা যাবে? ব্যাকগ্রাউন্ড দেখা যাবে? ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো না। যার জন্য আমরা কালার দেওয়ার পর কিন্তু কালারটা ফিলের মধ্যে না রেখে কোথায় রাখতেছি? স্ট্রোকে রাখতেছি। বুঝতে পারছেন? এই জিনিসটা কিন্তু আমরা এখানে মনে রাখবো, কারণ ফিলের কালারটা সবার শেষে দিব। এখানে একটা দিলাম। এখন দেখেন আমাদেরকে কোনটা তৈরি করতে হবে, কোন শেপটা মূলত এইটার সামনে আছে। ব্যাকে নিতে পারবো আমরা যদি উলট পালট হয়। যেমন ধরেন আপনি পিছনের শেপটা তৈরি করলেন না, আগের একটা শেপ তৈরি করে ফেললেন। এখন তো এটা সামনে চলে আসবে, নষ্ট হয়ে যাবে জিনিসটা। তখন আমরা সামনে পিছনে নিতে পারবো, মানে অপশন দুইটাই আছে আমাদের কাছে। তবে যাতে সিরিয়াল বাই সিরিয়াল বেকে আমাকে নেওয়া না লাগে, কারণ বেকে নেওয়া সামনে আনা এটা কিন্তু বেশি জটিল, এটা কঠিন। এটা করলে মূলত অনেক সময় আপনার কাজ আপনি মূলত এখানে দেখবেন যে পারফেক্টলি হবে না, বা আপনি মূলত এখানে ঝামেলা পাকায় ফেলতেছেন। আপনি যদি ঝামেলা না চান, তাহলে পিছন থেকে শুরু করতে হবে। কোথা থেকে শুরু করতে হবে? একেবারে পিছন থেকে। আপনি সিরিয়াল বাই সিরিয়াল পিছন থেকে, যেটা সামনে, আগে পিছনেরটা তৈরি করলেন, তারপর সামনেরটা, তারপর এর সামনেরটা, তারপর এর সামনেরটা। এই সিরিয়াল মেনটেন করলে তখন আপনাকে কোনো শেপকে উলট পালট করা লাগবে না। আর যদি উলট পালট করে করতে পারেন, সেক্ষেত্রে একটা একটা করে সিলেকশন করে যেটা পিছনে আছে ওটাকে পিছন দিকে পাঠাতে হবে। কষ্ট বেশি, ঝামেলা বেশি। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি দেখেন এই সবার নিচের যে শেপ, যেটা এই শেপটা তৈরি করব, কারণ এটা আসলে আমাদের এই দুইটা শেপের কি আছে? পিছনে আছে। এটা আমি দেখেই বুঝতে পারতেছি, তাই তো? আর এই সবগুলোর পিছনে এই শেপটা আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো আমাকে আগে এই শেপটা তৈরি করতে হবে।
আর এই শেপটা তৈরি করার জন্য আমরা পেন টুল ব্যবহার করব। পেন টুলের মধ্যে এখানে কিছু বিষয় আপনাদেরকে গত ক্লাসে বলছি, আবারও বলতেছি। পেন টুলের মূল বিষয়টা হচ্ছে আমাদের হ্যান্ডেল। যেদিকে লাইন বাঁকানো ওইদিকে হ্যান্ডেল লাগবে, যেদিকে লাইন বাঁকানো না ওইদিকে হ্যান্ডেল লাগবে না। হ্যান্ডেল ভাঙতে চাইলে অল্টারে প্রেস করে হ্যান্ডেলটা ভাঙতে হবে। হ্যান্ডেল যদি বড় ছোট করতে চান কন্ট্রোলে প্রেস করে আপনি হ্যান্ডেল বড় ছোট করতে পারবেন, আবার অল্টারে প্রেস করে হ্যান্ডেল বড় ছোট করতে পারবেন। এই বিষয়টাই আমাদের জানা জরুরি, এই কয়েকটা বিষয়। এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, তাইলে কিন্তু আমাদের জন্য পেন টুল ব্যবহার করে কাজ করাটা সহজ। আর যদি এটাই আমরা বুঝতে না পারি তাহলে কঠিন। তো এটা আসলে ধীরে ধীরে সময়ের সাথে সাথে আমরা আরো ক্লিয়ার হব। যত প্র্যাকটিস করব তত ভালো করে বুঝতে পারবো। এখানে একটু আসেন, কালারটা একটু পরিবর্তন করে দেই। কেন কালার পরিবর্তন কেন করে দিচ্ছি? দেখার জন্য। আমি কি ফিলের মধ্যে কালার দিচ্ছি? স্ট্রোকের মধ্যে কালার দিচ্ছি, তাই তো? এখানে এই লাইনটা সোজা নাকি বাঁকানো? সোজা। তাহলে আমার এখানে হ্যান্ডেল লাগবে না। তাহলে ক্লিক করলে এখানে আমাদের জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে, তাই তো? এখন এইদিকে এসে ক্লিক করলাম, এইদিকে এসে যদি সোজা নেই তাহলে হবে? কারণ এখানে বাঁকানো লাইন আছে, যার জন্য আমার এখানে কি লাগবে? হ্যান্ডেল লাগবে। তো হ্যান্ডেলের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি হ্যান্ডেল তৈরি হচ্ছে না। একটা বিষয় ফলো করে, হ্যান্ডেলটা যদি লাইন বরাবর থাকে, হ্যান্ডেলটা যদি লাইন বরাবর থাকে তাহলে ওই দিকের লাইনটা সোজা থাকবে। হ্যান্ডেলটা যদি এখানে লাইনের থেকে একটু এদিক সেদিক হয় তাহলে তখন আমাদের লাইনটা বাঁকানো থাকবে। আমি দেখেন এই যে হ্যান্ডেল যেটা, এটা বরাবর যদি আমি লাইন নিই লাইন সোজা যাচ্ছে না, কিন্তু আমি যদি একটু উপরে বা একটু নিচের দিকে নিই তখন কিন্তু ঠিক এটা কি হচ্ছে? বাঁকাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? আমি হ্যান্ডেলটা কিন্তু বেশি বড় করব না, বেশি ছোট রাখবো না। বেশি বড় করলে বিষয়টা হচ্ছে যে আমাদের লাইনটা বেশি পরিমাণে বাঁকায় যাবে। এই যে বেশি বড় করলাম, দেখবেন অনেক বেশি এখানে কি হচ্ছে? বাঁকায় যাচ্ছে, যেটা এরকম আমি চাই না। চাইছিলাম এরকম না। আবার হ্যান্ডেল যদি বেশি ছোট রাখি তাহলে দেখবেন যেরকম বাঁকানোর কথা এরকম কিন্তু বাঁকাচ্ছে না, অসুবিধা হবে। তাই যতটুকু হ্যান্ডেল বড় ছোট করা প্রয়োজন ততটুকু হ্যান্ডেল যেমন মাঝারি সাইজে রাখলেই হবে। এখন আপনি এই জায়গায় আসবেন বা অন্য যদি বেশি দূরে যান, এই দূরে গেলে বেশি বাঁকাইতে হবে না জিনিসটা, তাহলে হ্যান্ডেলকে বেশি বড় করতে হবে। কিন্তু বেশি বড় করতে গেলে আবার জিনিসটা এরকম নষ্ট হয়ে যায়। তাইলে আপনি এখানে কম পরিমাণে অংশ জুড়ে হ্যান্ডেলটা নেওয়ার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? যতটুকু আমার ক্যাপাসিটি আছে। দেখেন এখনো আপনাদের এইখানে পেন্সিল দিয়ে কাজ করার ক্ষমতা এত বেশি না, মানে আপনারা এখনো পেন্সিলের উপর মাস্টার হন নাই, যার জন্য বড় বড় গ্যাপ দিয়ে এখানে আপনি হ্যান্ডেল তৈরি করতে যাবেন না। যেমন আপনার ধৈর্য কম, আপনি চাচ্ছেন স্যার এক টানে এখান থেকে এরকম মিলাই দিবেন। তো এরকম দেখেন আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনি মিলাতে পারবেন, ঠিক আছে, আমি না করতেছি না, কিন্তু সবসময় এটা আপনি মূলত মিলাতে পারবেন না। এখন বিশেষ করে মিলাতে পারবেন না, টাইম তো কম লাগতেছে। এক ক্লিকে বানাই ফেলছি, তাই তো? সময় কম লাগতেছে, কিন্তু ওইটা অ্যাকুরেট হবে না। ওই অ্যাকুরেসি কিন্তু আমাদেরকে মেইনটেইন করতে হবে, যার জন্য আমরা লাইন একটু মানে দূরত্ব একটু কমায় নিয়ে তারপর টান দিব। স্যার মাইক্রোফোনটা পড়ে গেছে। সাউন্ড ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? তো আমরা যদি পেন টুল ব্যবহার করি আমাদের এখানে দুইটা পয়েন্টের গ্যাপ বেশি রাখা যাবে না, আমরা কম রাখবো যাতে আমাদের কাজটা আপাতত অ্যাকুরেট হয়, ঠিক আছে? এখানে আসেন, এখান থেকে তো দুই পাশে লাইন বাঁকানো না, হ্যান্ডেল লাগবে নাকি লাগবে না? লাগবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, হ্যান্ডেল যদি এইদিকে রাখি সামনের হ্যান্ডেল, তাহলে এইদিকে লাইনটাও ওই বরাবর বাঁকাবে না। দেন এই বরাবর এইদিকে কিন্তু এটা বাঁকাচ্ছে না, বাঁকাচ্ছে কারণ হচ্ছে আমাদের শেপের সাথে এখানে হ্যান্ডেলটা রাখতে হবে, বরাবর রাখতে হবে, যার জন্য আমাকে এখানে এই জিনিসটাকে অল্টারে প্রেস করে কি করে দিতে হবে? ভেঙে দিতে হবে। এই যে আমি হ্যান্ডেলটা অবশ্য শেপের ধারে কাছে রাখবো, তখনই আমাদের লাইনটা এখানে পারফেক্টলি হবে। যদি একটু ভিতরে বা একটু বেশি বাহিরে দিয়ে দিই তাহলে হবে না। এদিকে বাঁকাবে নাকি বাঁকাবে না? হ্যান্ডেল লাগবে নাকি লাগবে না? লাগবে। হ্যান্ডেল দেন, বেশি বড় নিলেও হবে না, বেশি ছোট নিলেও হবে না, যতটুকু নেওয়া প্রয়োজন ততটুকু নিব। এইখানে ক্লিক করে ড্র্যাগ করব, হ্যান্ডেল ভাঙা লাগবে না, অল্টারে প্রেস করে ওই যে আমাদের সেই বরাবর হ্যান্ডেলটা নেন। তারপর এখানে আসেন, ক্লিক করে ড্র্যাগ করেন,
এখানে দেখেন তো হ্যান্ডেল ভাঙা লাগবে না? কিভাবে ভাঙবো? অল্টারে প্রেস করে, এই যে এখন এরকম রাখলে হবে বা ভিতরের দিকে রাখলে হবে না, আমাকে এই শেপ বরাবর রাখতে হবে। এই শেপ বরাবর রাখেন। এই জিনিসটা আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এই যে হ্যান্ডেল নিলাম, মিলে গেলে ছেড়ে দিব বা অল্টারে প্রেস করে ভেঙে দিব, একটু জটিল মনে হবে প্রথম দিকে, এটা সবার ক্ষেত্রে মনে হয়। তো শুধু আপনার ক্ষেত্রে যে জিনিসটা এরকম আপনি ফিল করতেছেন না, বিষয়টা এরকম না। একবার চেষ্টা করছেন, ভালো হয় নাই, তাতে কি হয়েছে, আবার চেষ্টা করেন, আবার হবে। যদি আবার না হয় আবার চেষ্টা করবেন, ক্লিক করে ড্রাগ করেন। যদি হোমওয়ার্ক অনেক বাজেও হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম না, তবে ওইটা অবশ্য দিবেন, না দিলে তো বোঝা যাবে না যে আপনি কতটুকু ভালো কতটুকু খারাপ কাজ করতেছেন। এই যে এদিকে হ্যান্ডেল লাগবে না, বাঁকানো নাকি বাঁকানো না, বাঁকানো, তাইলে ক্লিক করে ড্রাগ করে হ্যান্ডেলটা নেন। এখানে এই বিষয়গুলো আপনাকে মূলত দেখে দেখে ধীরে ধীরে বুঝতে হবে যে আসলে এখানে কতটুকু। আমি সাপোজ এখানে হ্যান্ডেলটা কি করে নিলাম, অনেক বড় নিয়ে নিছি। এখন কি মনে হয় এদিকের এই লাইনটা পারফেক্টলি কি নিতে পারবো? দেন আমি নিতে যাচ্ছি, কিন্তু এই জায়গায় এসে একটু কি হয়ে যাচ্ছে, ব্যান্ড হয়ে যাচ্ছে, বাহির দিকে চলে যাচ্ছে, যার জন্য আমি যদি হ্যান্ডেলটাকে ছোট করি তাহলে এটা পারফেক্ট হবে। তো ছোট করলে কিভাবে ছোট করব? অল্টার প্রেস করে করতে পারি, তবে অল্টারের সব থেকে নেগেটিভ দিক হচ্ছে আমাদের এই হ্যান্ডেলটা যেটা সোজা থাকে ওটা ভেঙে যায়। বুঝতে পারছেন? সোজা রাখা কিন্তু এখানে জরুরি, ভেঙে গেলে অসুবিধা আছে। যার জন্য আমরা কন্ট্রোলে প্রেস করে এই কাজটা করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু হ্যান্ডেল আবার ভাঙে না, এটা মনে রাখবেন। এখানে এসে ক্লিক করে ড্রাগ করেন, এই যে টান দেন, অল্টারে প্রেস করে ভেঙে দেন, এই যে এই জিনিসটা কিন্তু এইদিকে ভাঙা লাগবে। তারপর একই মেথড ফলো করে যেখানে হ্যান্ডেল আছে টান দিবেন, যেখানে মূলত আমাদের ভাঙা লাগবে অল্টারে প্রেস করে এটা ভেঙে দিবেন। এই যে দেখবেন প্রথম দিকে প্রথম কাজটা করবেন একটু স্লো থাকবেন আপনি, কিন্তু পরবর্তীতে যখন আপনি একটা কাজ ভালো করে করে ফেলবেন তখন দেখবেন যে আপনার কাছে মনে হবে যে ঠিক আছে এখন একটু ফাস্ট কাজ করা যাবে। এই যে এদিকে মূলত আমাদের বাঁকানো লাইন না, হ্যান্ডেল নেন, এদিকে বাঁকানো লাইন না, ক্লিক করে টান দেন। এই যে বেশি নিলে হবে না, কম নিলেও হবে না, যতটুকু নেওয়া প্রয়োজন। আমি কি এটা দেখে বুঝতে পারতেছি না যে কতটুকু নেওয়া প্রয়োজন? এটা আসলে দেখেই বোঝা লাগবে। এটার জন্য কিন্তু কোনো কোনো মানে কোনো ফিক্সড কোনো মেথড নাই। এই যে যেখান থেকে শুরু করছি ওইখানে গিয়ে কি করব, শেষ করব। তাহলে আমার সবার পিছনের যে পার্ট, এই পার্টটা কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? এখন আমি আছি নিচের পার্টে। কোন পার্টে আছি? নিচের পার্টের এই শেপগুলো কমপ্লিট করতে হবে। এটা করার পর তারপর কোনটা করব, এইটা নাকি এইটা? আচ্ছা আমি যদি এই ইয়েলোটা আগে করি তারপর এটা যদি করি তাহলে এই শেপটা কি আমাদের এই শেপটাকে ঢেকে দিবে না? তারপর আমাকে এক্সট্রা এই শেপকে পিছন দিকে পাঠাতে হবে, হ্যাসেল নিতে হবে। তো এত হ্যাসেল নেওয়া তো প্রয়োজন নাই, আমি আগে এইটা তৈরি করে ফেলি। এটা তৈরি করার জন্য আমাকে এই যে আগের মেথড ক্লিক করলাম, যেদিকে বাঁকানো লাইন ওইদিকে আমরা হ্যান্ডেল নিব, যেদিকে বাঁকানো লাইন না ওইদিকে হ্যান্ডেল নিব না। এই যে ক্লিক করে ড্রাগ করেন, এই যে এখানে আসেন। এখন এখানে আমাদের হ্যান্ডেলটা বাঁকাতে হবে, কি করব, অল্টার, এই যে জিনিসটা বাঁকায় দেন এরকম। এখানে ক্লিক করে ড্রাগ করেন, মিলান। এখান থেকে ক্লিক করে ড্রাগ করেন, এই যে মিলান। একেবারে ভালো থেকে ভালো মানের ডিজাইনার যারা বর্তমানে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, এই বিষয়টা আপনারা মাথায় রেখেন যে ওরাও একটা না একটা সময় কিন্তু পেন টুল নিয়ে স্ট্রাগল করছে। বুঝতে পারছেন? কারণ ওরাও কোনো না কোনো পয়েন্ট থেকে শুরু করছে, এমন না যে ওরা মূলত একেবারে জন্মগতভাবে ডিজাইনার। সবাই একটা পর্যায় থেকে শুরু করে, আর যেটাকে মূলত এখানে মাস্টারি করতে হয়।
মানে একটা জিনিসের উপর মাস্টার হইতে হইলে অবশ্যই এটার প্র্যাকটিস লাগবে। ক্লিক করে ড্র্যাগ করেন, এখানেও ক্লিক করে ড্র্যাগ করেন, যেখান থেকে শুরু করছেন ওইখানে গিয়ে শেষ করেন। বুঝতে পারছেন? তারপর এইখানকার শেপ আমরা তৈরি করব একই মেথড। জি, স্যার আমার যদি কালার যদি সব মানে স্প্রেড হয়ে যায় তারপর সেটা ফিক্স করবো কিভাবে? কালার যদি স্যার প্রিন্টে দেওয়ার পরে স্যার মানে অন্যদিকে যদি কালার চলে যায়, অন্যদিকে কালার চলে যায়, সিলেক্ট করার পরে স্যার যদি স্যার একটা কালার নিলাম কিন্তু একটু কাছে দিই আচ্ছা পুরো কালার দিয়ে দেবো। তাহলে একটা কাজ করি, এটা আমি মোটামুটি একটু কমপ্লিট করে ফেলি, তারপর কালারের ইস্যুটাও মূলত এখানে এটা আলোচনা করব, ঠিক আছে? প্রবলেম তো শেপ কমপ্লিট করার পরে হয়, তাই তো? কমপ্লিট করার পর কালার দিতে ইস্যু হয়, সেক্ষেত্রে আমরা এটা একটু কমপ্লিট করি। এখন দেখেন আমি যদি এইদিকে লাইনটা নেই, করা যাচ্ছে পারফেক্টলি? আচ্ছা এটা কেন করা গেল বলেন তো? না দেখেন আমি যদি এখন এই যে এটা এই দিক দিয়ে ভিতর দিকে নিয়ে নিছি না, আমি যদি এতটুকু পর্যন্ত জিনিসটা নিতাম, লাইনটা নিতাম, তাহলে এটা মিলানো যাচ্ছে না। কারণ এইটার ক্ষেত্রে যদি এরকম ভিতর দিকে নিয়ে নেন তাহলে আমাদেরকে তখন একটু দূরে গিয়ে পয়েন্টটা নিতে হবে। বুঝতে পারছেন? যখন আপনি ছোট ছোট পয়েন্ট নিয়ে কাজ করা বুঝে যাবেন, মানে এইভাবে বড় বড় পয়েন্ট নিয়ে মিলানোর বিষয়টাও কিন্তু আপনি বুঝতে পারবেন। এখন দেখেন এখানে এটা মিলানো যাচ্ছে না, মিলানো যাচ্ছে না, যার জন্য আমাকে পয়েন্ট এখানে কি করতে হবে, একটু ছোটই নিতে হবে। এই যে লাইনটা মিলান, এই যে আমি এখান থেকে ক্লিক করব, এটা মিলে নাই, টান দিয়ে মিলাবো, ঠিক আছে? আর যদি দেখেন তারপরও না মিলে তাহলে কন্ট্রোলে প্রেস করে এখানে এই যে হ্যান্ডেলের মধ্যে ক্লিক করে আপনি নিচ থেকে মিলায় দিবেন। এখানে জয়টা ফন্টগুলো ইউজ করা হয়েছে, সরি অল্টটা ইউজ করা হয়েছে, সবগুলো কি থাকবে এখানে? হ্যাঁ, পেন টুলের ওই যে হ্যান্ডেল যেগুলা সব সময় থাকবে। আপনাকে যদি হ্যান্ডেল দেখতে চান আপনি, তাহলে আপনি এখান থেকে জাস্ট কন্ট্রোলে প্রেস করে এখানে ক্লিক করবেন, ওই পয়েন্টের মধ্যে ক্লিক করবেন, দেখবেন হ্যাঁ এখানে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করলে ওই যে হ্যান্ডেলগুলো দেখা যাবে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যান্ডেলগুলা আমাকে এখানে কন্ট্রোলে প্রেস করে দেখতে হবে। নর্মালি হাইড হয়ে যাবে, কিন্তু কন্ট্রোলে প্রেস করলে এটা আবার চলে আসবে। হ্যাঁ, কন্ট্রোলে প্রেস করে ওই পয়েন্টে ক্লিক করতে হবে। বুঝতে পারছেন? ওই পয়েন্টে ক্লিক করলে জিনিসটা চলে আসবে, মানে আপনি ওইটা নিয়ে আবার কাজ করতে পারবেন। এই যে এই অংশটা একেবারে অ্যাকুরেটলি মিলে নাই, যার জন্য আপনি এই যে এখানে অল্টারে প্রেস করে বা কন্ট্রোলে প্রেস করে এই হ্যান্ডেলটা মিলাই দিতে পারেন। তারপরে এখান থেকে যেখান থেকে শুরু করছিলাম এখান থেকে কি করব, শেষ করব। তো আমাদের জাস্ট নিচের পার্টটা কি হয়েছে, শেষ হয়েছে, কিন্তু তার আগেও এখানে আরো কিছু শেপ আছে না, এগুলা কি আমরা পেন টুল দিয়ে তৈরি করব? না, এগুলো আমরা কি দিয়ে তৈরি করতে পারি? ইলিপস দিয়ে। যেখানে যেটা আসলে করা যায়, আমরা যে জায়গায় আসলে সহজভাবে জিনিসটা করতে পারি এখানে কঠিনভাবে কেন করব? যার কারণবশত এখানে আমরা সার্কেল ব্যবহার করতেছি, মানে ইলিপস ব্যবহার করতেছি। মিলায় দেন। এখন আমাদেরকে এই পার্টে আসতে হবে। কোন পার্টে? এই পার্টের মধ্যে দেখেন একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমরা এই প্রসেস যদি ফলো করি কাজটা হয়ে যাবে। যেমন এখন যদি এই পার্টের ক্ষেত্রে আসি, এই পার্টে কটা শেপ আছে? কটা? তিনটা। এই পার্টে কটা শেপ আছে? এই একটা, এই দুই, এই তিন। এখন দেখেন আপনি যেটা করতে পারেন এইটার ক্ষেত্রে সব থেকে বড় শেপ কোনটা? মাঝখানেরটা, তাই তো? তাহলে আপনি ধরে নেন যে সব থেকে বড় শেপটা পিছনে আছে। স্যার ওই যে একটু নিচে যে একটা হালকা পেস্ট কালার ওইটা হচ্ছে এটা এটা হ্যাঁ। আচ্ছা, এটা মনে হতে পারে পিছনে, মনে করো আপনি কাজও করতে পারবেন, তবে একটা কনফিউশন অনেকের ক্ষেত্রে তৈরি হতে পারে
স্যার এইটাও তো স্যার পিছনে থাকতে পারে, আবার এটাও তো স্যার পিছনে থাকতে পারে, আবার এটাও পিছনে থাকতে পারে, তাই তো? মানে একটা কনফিউশন মূলত আমার মাথার মধ্যে চলে আসতেছে। তো এই কনফিউশনের জন্য আপনি মূলত সব থেকে বড় শেপকেই পিছনে ধরে নেবেন। সব থেকে বড় শেপ কোনটা? এই শেপটা, তাই তো? তো আমি কি শুধু এই অংশ তৈরি করব? না, আমি অংশ তৈরি করব এই সম্পূর্ণ জায়গার, এই কমপ্লিট এই জায়গা থেকে শুরু করে একেবারে এই এতটুকু সম্পূর্ণ শেপকে তৈরি করব। এই যে বিষয়টা হচ্ছে, যদি আমি আলাদা আলাদা করে করি তাহলে গ্যাপ থেকে যাবে। এই পার্টটা আলাদা করে করব আর নিচের এই পার্ট আলাদা করে করব, দেখবেন একটা ছোট্ট একটা গ্যাপ থেকে যাবে, যেটা অনেকের হয়েছে। যার জন্য আমরা আগে এখানে যদি এরকম 3টা পার্ট দেখি বা অনেকগুলো পার্ট দেখে আলাদা আলাদা মানে এখানে আসে, কমপ্লিট শেপটা তৈরি করার আগে চেষ্টা করব। আর কালারটা দিব সব থেকে পিছনের যে বড় যে শেপ যেটা মনে হচ্ছে ওইটার কালার। তো দেখেন আমি শুরু করি, এখান থেকে শুরু করি, ক্লিক করে ড্র্যাগ করব, হ্যান্ডেলটা নিলাম। কেন হ্যান্ডেলটা নিলাম? কারণ হচ্ছে এইদিকে কি আছে, বাঁকানো লাইন, তাই তো? জিনিসটা নেয় নাই এখান থেকে। এই যে আপনি মনে করতে পারেন এই দিক থেকে এসে আমরা এইদিকে আবার যাব, তাই তো? না, আমি সম্পূর্ণ অংশ কি করব, তৈরি করব এখানে। হ্যান্ডেলটা ব্রেক করেন। স্যার এরকম হলে কষ্ট হয়ে যায় না বেশি? না, এরকম কষ্ট হবে না, কারণ আমরা দেখেন আবার এই শেপগুলা কিন্তু এখানে কমপ্লিট তৈরি করব না। এখানে হ্যান্ডেল লাগবে না? অল্টার প্রেস করে এখানে কি করে দেন, ভেঙে দেন। সাপোজ এখানে প্রপারলি মিলতেছে না, তাহলে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে যে পয়েন্ট আপনি কন্ট্রোল করতে পারবেন, যে অংশ মিলতেছে না ওইটা আপনি মিলায়ও দিতে পারবেন। এই যে কন্ট্রোলে প্রেস করে হ্যান্ডেল ছোট বড় করেন, তারপর মিলায় দেন। এই অংশ মিলতেছে না, কন্ট্রোলে প্রেস করে মিলায় দিবেন। যদি এরকম প্রবলেম হয় ইন কেস, সেক্ষেত্রে আমরা অবশ্যই এই কাজটা করব। যেমন এই যে এটা ক্ষেত্রে প্রপারলি মিলতেছে, একটা অংশ মিলতেছে, এই একটা অংশ মিলতেছে না, যার কারণবশত আপনি এইটার হ্যান্ডেলটা যদি ছোট করে মিলবে না, একটু কি করে দিবেন, বড় করে দিবেন। তো এইভাবে করতে হবে কিন্তু এই কাজগুলা। আর আমি কিভাবে মুভ করতেছি, আচ্ছা দেখেন এরকম যদি হয়, আপনি একটু হ্যান্ডেলটা কম দূরত্বে নিয়েন, তাহলে এই প্রবলেমটা হবে না। যদি বেশি দূরত্ব নিয়ে নেন তাইলে আবার মিলাইতে কষ্ট হবে। এই যে যেখান থেকে শুরু করছি ওই জায়গায় গিয়ে কি করব, শেষ করব। তবে এইখান থেকে শেষ করতে গেলে আমাদেরকে এই হ্যান্ডেলটা প্রপারলি মিলাতে হবে। এটা মুভ হবে কারণ আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েই বর্তমানে মূলত এটা করতেছি। মানে যখন হ্যান্ডেলটা নিব তখন দুইটা হ্যান্ডেলে কিন্তু মুভেবল থাকবে। যদি একটা হ্যান্ডেল মুভ করাতে চান তাহলে অল্টারে প্রেস করে এটা মুভ করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন আমাদের এখানে কমপ্লিট নিচের শেপটা তৈরি হয়েছে না? 3টা পার্ট তো তৈরি হওয়ার কথা, আমরা কয়টা পার্ট তৈরি করছি? একটা। আমরা জাস্ট এই মধ্যখানের পার্টটা তৈরি করছি। এখন আমাদেরকে এই 2টা পার্ট কি করতে হবে, তৈরি করতে হবে। আর তৈরি করার জন্য এটা আসলে সিলেক্টেড থাকলে হবে না, আমি কন্ট্রোলে প্রেস করে বাইরে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, ডিসিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোলে প্রেস করে অবশ্য বাইরে ক্লিক করে এটাকে ডিসিলেকশন করতে হবে আমাদেরকে, ঠিক আছে? কারণ সিলেক্টেড থাকলে, যদি সিলেক্টেড থাকা অবস্থায় পেন টুল ব্যবহার যদি করি, এই যে সিলেক্টেড থাকা অবস্থায় পেন টুল ব্যবহার করে কাজ যদি করি, তাহলে এখানে কিন্তু একটা পয়েন্ট তৈরি হয়ে যাবে। আমি এই টাইপের পয়েন্ট তৈরি করতে চাচ্ছি না, সেই জন্য কন্ট্রোল প্রেস করে বাইরে ক্লিক করবে, যে ডিসিলেকশন হয়ে গেছে না, এখন কিন্তু পয়েন্ট তৈরি হবে না।
আমি বাহির থেকে ক্লিক করব, এই বাহিরের যে এই যে লাইন আছে না, জাস্ট এই লাইনটা মেক করব, জাস্ট এই লাইনটা। সাপোজ এই অংশ মিলে নাই, তাহলে কন্ট্রোলে প্রেস করে আপনি অংশটা কি করে দেন, মিলাই দেন। তারপরে এখান থেকে কন্ট্রোলে প্রেস করে বাহির ক্লিক করলে এই জিনিসটা কি হয়ে গেছে, ডিসিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন এই লাইনটা তৈরি করার কারণে যেটা হয়েছে, আমি এইটাকে সিলেকশন করতে পারবো, এই শেপকে সিলেকশন করতে পারবো। শেপ বিল্ডার টুলে গিয়ে ক্লিক করে এটাকে আলাদা একটা শেপে কনভার্ট করতে পারতেছি। আর এইটা কেটে দিব, বাহিরে অতিরিক্ত লাইন, এই পার্টটা কেটে দিব। বিষয়টা বুঝতে পারছেন কি হয়েছে? আমি এইখানে এই যে আলাদা একটা শেপ তৈরি করছি, এই শেপটা তৈরি করছি, গ্রিন শেপটা, এই যে একটু ডিফারেন্ট কালার দিয়ে তাহলে বুঝতে পারবেন। এই যে বুঝতে পারছেন, এটা কেটে তৈরি করছি। আর এটা তৈরি করার পর নিচের দিকে এই দেখেন এখানে আরেকটা অংশ আছে না, আরেকটা পার্ট। তো পেন টুলে যাব, যাওয়ার পর এই যে বাহির থেকে আপনি ক্লিক করে এই যে আমরা এখানে হ্যান্ডেলটা নিলাম, ক্লিক করে এই যে জিনিসটা নিলাম। হ্যান্ডেল লাগতেছে কেন, বাঁকানো লাইন আছে, স্ট্রোকের মধ্যে কালার দিব যাতে বোঝা যায় জিনিসটা। এই ক্লিক করে ড্র্যাগ করে মিলান, মিলান। এটা বেশি বড় হয়ে গেছে, যার কারণবশত এটা এখানে মিলাইতে অসুবিধা হচ্ছে, তাই তো? কন্ট্রোলে প্রেস করে কি করে দেন, ছোট করে দেন। এটাও আমরা কন্ট্রোলে প্রেস করে একটু বড় ছোট করে দিতে পারি। ঠিক আছে, এই দেখেন এখান থেকেও আমরা ক্লিক করে ড্র্যাগ করব, এখান থেকেও ক্লিক করে ড্র্যাগ করবে। একটু বোরিং, তবে এই বোরিং জিনিসই আমাদেরকে অনেক কিছু মূলত দিবে। বোরিং হইলেও মূলত এখান থেকে আমাদেরকে এটা সহ্য করে এটাকে আপন করে নিতে হবে। আমি যেটা বলছিলাম আপনাদেরকে গত ক্লাসে, যে একটা সময় আসবে যখন আসলে আপনাদের কাছে এই পেন টুলটাই হবে সব থেকে ফেভারিট টুল। এই যে এখন আমরা কি করব, এই শেপটা সিলেকশন করব, এই পাথ যেটা তৈরি করছি এখন এটা এবং এইটা দুটো সিলেকশন করার পর শেপ বিল্ডার টুলে যাব, এটার মধ্যে একটা ক্লিক করব, এটার মধ্যে একটা ক্লিক করব, দুটো আলাদা শেপ। এটা কেটে দিব, বাহিরের লাইন যেটা, এই বাহিরের অতিরিক্ত লাইন কেটে দেন। তো দেখতে পারবেন আমাদের এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অংশ হয়ে গেছে। কিন্তু এরকম ভাবে আমরা সাপোজ এই পার্টটাও তৈরি করলাম, পিছনে সবার পিছনে যে বড় শেপ কোনটা, এটা না, এইটা তৈরি করলাম সব মিলায়া। আর এটার ভিতরে এই শেপটা আমরা এটার উপরে তৈরি করলাম। তারপর এটার ক্ষেত্রে সব থেকে বড় শেপ কোনটা মনে হচ্ছে, হলুদ, তাই তো? এটা তৈরি করেন। তারপর এইদিকে একটা পার্ট তৈরি করেন, এখানে যেরকম তৈরি করছি এইদিকে আর একটা পার্ট তৈরি করেন। এইগুলো তৈরি করার পর আচ্ছা এখানেও যে যেগুলো আছে সব থেকে মানে বড় শেপ কোনটা, এটা না, তো এটা তৈরি করব। তারপর এইটা, তারপর এইগুলা একটা তৈরি করলে আমরা কি বাদ বাকিগুলো কপি করে দিতে পারবো না? যেমন একটা তৈরি করবেন, আপনি কিভাবে তৈরি করবেন, সাপোজ আমি এখানে একটা সার্কেল নিলাম, এই টাইপের সার্কেল, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই পয়েন্টটা সিলেকশন করে এটাকে করে দিলাম কি কর্নার, টান দিয়ে এরকম মিলায় দেন। বুঝতে পারছেন? কালার সফট করে দেখেন, পারফেক্টলি মিলাইতে হবে, যার জন্য আমাদেরকে এইভাবে একটু ঘুরায় দিতে হবে, এইভাবে দেন। আর এটাকে আরেকটু আমরা কি করে দিব, বড় করে দিব। এই দিকে লাইনটা একটু মূলত কি হবে, এই ডান দিকে বাম দিকে একটু মূলত বড় হবে। কার্ভেচার টুল আছে আমাদের, যার জন্য আমরা এখানে দেখেন একটা পয়েন্ট আমরা এখানে ফিক্স করে দিব, এই জায়গায় একটা পয়েন্ট। তারপর এখান থেকে একটু, আচ্ছা এটা হচ্ছে না এইভাবে, পয়েন্ট ফিক্স করার প্রয়োজন নাই। পয়েন্ট ফিক্স না করে ডিরেক্টলি টান দিবেন, ডিরেক্টলি টান দিবেন। বুঝতে পারছেন বিষয়টা?
তো একটা অংশ তৈরি করা হয়ে গেলে এটাকে কপি করবেন, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, পিছন দিকে কালার যেটা আছে ওই কালারটা দিবেন, এখানকার যে কালার যেটা আছে ওই কালারটা দিবেন, ঠিক আছে? এটা বুঝতে পারেন নাই কি করছি? আমি আগে এই শেপটা তৈরি করছি, এটা একটা পার্ট তৈরি করছি না, কপি করব কন্ট্রোল সি, এটাকে পিছন দিকে পাঠানোর জন্য কি করতে হবে? কন্ট্রোল বি, মানে পেস্ট ইন ব্যাক। এটা প্রথম ক্লাসে আমরা কিন্তু দেখছিলাম। তো কন্ট্রোল বি তে প্রেস করলে এটা পিছন দিকে চলে আসছে। পিছন দিকে শেপের কালারটা হচ্ছে এই কালার, এই কালার না? আপনি এই পিছনের শেপটাকে যদি টান দিয়ে একটু বড় করেন, এই যে এই দিক থেকে টান দিয়ে বড় করেন, এই যে এই দিক থেকে একটু ছোট করতে হবে, ছোট করলাম, তাহলে দেখতে পারবেন আমাদের এই অংশটা তৈরি হয়ে গেছে, যেটা আমরা তৈরি করতে চাচ্ছিলাম। বুঝতে পারছেন? এটা করার পর যদি এগুলো দিতে চান, কপি করে এই পাশে নিয়ে আসেন, এটা কি করে দেন, এই ঘুরায় দেন এইভাবে, আর এইটাকে, এই যে নিচের শেপটাকে এই পাশে এইভাবে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? এই যে একটা তৈরি করছি, বাদ বাকি এগুলোকে কপি করে দিতে পারবো না এইভাবে, তো এরকম দিয়ে দিলে তো হয়ে যাচ্ছে। আর এখানে দেখেন এটা, এই শেপটা আমরা নিচের মতো করে তৈরি করতে পারবো না, আর নিচের পার্টটা যেরকম উপরের এই পার্টটা কিন্তু একেবারে হুবহু একই রকম। তো এরকম করার পর দেখেন আমাদেরকে যেটা করতে হবে, সম্পূর্ণ জিনিসকে সিলেকশন করব, ক্লিক করে ড্র্যাগ করে সম্পূর্ণ জিনিসকে কি করব, সিলেকশন করব। সিলেকশন করার পর এটাকে টান দিয়ে আমরা মূলত বাহিরে বা একটু পাশের দিকে রাখতে পারি। সাপোজ একটু নিচেই রাখলাম, এরকম ভাবে এরকম রাখলাম যাতে কালারটা দিতে পারি। এখন দেখেন, এখন কালার দেওয়ার পালা। যে জায়গায় বলতেছেন আপনাদের প্রবলেম, কালার দিতে সময় মনে রাখবেন আমাকে একটা একটা করে পাত আগে সিলেকশন করতে হবে, তারপর কালার দিব। যদি একসাথে সবগুলো সিলেকশন করা থাকে আর আপনি যদি কালার দেন, দেখবেন সবগুলো একসাথে একই কালার হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা করা যাবে না। স্যার আমি একটার উপরে ক্লিক করি স্যার, কিন্তু তারপরও সবগুলো সিলেকশন হয়ে যায়, তার মানে এটা গ্রুপ করা আছে, এটাকে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আনগ্রুপ করতে হবে। গ্রুপ করা থাকলে এই যে কিছুটা এরকম, একটার মধ্যে ক্লিক করবেন সবগুলাই সিলেকশন হয়ে যাবে, রাইট ক্লিক করে আনগ্রুপ, ঠিক আছে? তো কাজ করার, কালার দেওয়ার নিয়মটা হচ্ছে এইটা, আমি যে পাতের কালার দিতে যাচ্ছি, যেমন এই শেপের কালার দিতে যাচ্ছি, এই শেপের পাতের উপর কার্সরটা নিয়ে গেলে দেখেন এখানে পাত দেখা যায় না, পাতের মধ্যে ক্লিক করব, এই পাতটা সিলেকশন হয়েছে, আইড্রপারে যাব, আর এইখান থেকে এসে ক্লিক করব, এই যে কালারটা চলে আসছে। এই শেপের নিচের শেপে কালার দিব না, তাহলে এই নিচের শেপের পাতের উপরে ক্লিক করব, আইড্রপারে যাব, ক্লিক করব, চলে আসবে। তারপর একটা একটা করে, যেমন এটা কালার দেব, এটার পাতের উপরে ক্লিক করব, আইড্রপারে যাব, আর এখান থেকে জাস্ট ক্লিক করব, দেখবেন কালার চলে আসবে। আরেকটা ইজি ওয়ে দেখাবো। আচ্ছা, আরেকটা ইজি ওয়ে হচ্ছে, আচ্ছা এটার জন্য আমাদেরকে আসলে সোয়াচ প্যানেলটা দেখতে হবে আগে। এখানে এই যে প্যানেল দেখতে পারতেছি, এটাকে বলা হয় সোয়াচ প্যানেল। কি বলা হয়? সোয়াচ প্যানেল বলা হয়। সোয়াচ প্যানেলের মধ্যে আসলে রেডিমেড কিছু কালার থাকে। কি থাকে? রেডিমেড কালার থাকে। আপনি যদি কোনো কালার এই জায়গায় অ্যাড করতে চান, মানে এই কালারগুলো আমরা যে কোনো শেপের মধ্যে দিতে পারবো আসলে, তো এই কালারগুলো যদি আপনি এখানে অ্যাড করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, যেমন আইড্রপারে যাব, আমি সাপোজ এই কালারটা অ্যাড করব, তাহলে ক্লিক করলে এই কালারটা চলে আসবে। চলে আসছে না? এখানে এই প্লাসের মধ্যে ক্লিক করলে দেখেন কালার অ্যাড করার অপশন দিবে। আমি এখান থেকে কালার টাইপ দিব হচ্ছে এখানে প্রসেস কালার, এটা গ্লোবালটা চেকমার্ক করে দিব, আপাতত এরকম রাখেন, তারপর ওকে। ঠিক আছে? এটা কেন করছি, এটা করলে কি হবে ইনশাল্লাহ একটু পরে বুঝতে পারবেন। তারপর আমরা এই কালার দিব, এই কালারের মধ্যে ক্লিক করেন, দেখবেন এই কালারটা চলে আসছে। আবার এখানে প্লাসের মধ্যে ক্লিক করবেন, এই যে যেরকম আছে ওকে। দেখেন একটা একটা করে এখানে কালার অ্যাড হচ্ছে না? স্যার আমি স্যার একটা একটা করে কালার অ্যাড করতে চাচ্ছি না, আমি স্যার একসাথে অনেকগুলো কালার অ্যাড করে দিব। যেটার জন্য আপনি এখানে এই যে কয়েকটা রেক্টেঙ্গেল শেপ নেবেন, কয়েকটা রেক্টেঙ্গেল শেপ এবার নিব, যে কয়টা কালার আছে ওই কয়টা কালার দিব। যেমন ধরেন আমরা তো ওই দুটা নিলাম, এই একটা রেক্টেঙ্গেল শেপের কালার দিয়ে দেন হচ্ছে এই কালার, এই একটা রেক্টেঙ্গেল শেপের কালার হচ্ছে আমাদের এই কালার, তাই তো?
তারপর এইখান থেকে আমরা এইগুলার কালার দিব। এইটার কালার হচ্ছে এই কালার, গ্রিন কালার। এটার কালার হচ্ছে আমাদের এইখানকার কালার, এই গ্রিন। এটার কালার হচ্ছে আমাদের এখানে এই যে ডার্কার গ্রিন। তো এরকম আমরা শেপের ভিতরে কি নিলাম, কালার নিলাম। সবগুলা শেপকে সিলেকশন করে টান দিয়ে যদি আমরা এই জায়গায় ছেড়ে দিই, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই, আমরা এখানে সিলেকশন করে এই জায়গায় আসবো। এখানে অপশনটা হচ্ছে নিউ কালার গ্রুপ, মানে আমি এইখানে শেপের ভিতরে যে কয়েকটা কালার আছে ওইটাকে সোয়াচের মধ্যে নিয়ে আসবো। ক্লিক করেন, জিনিসটা যেরকম আছে ওইরকম রেখে অকের মধ্যে প্রেস করবেন। দেখুন আমরা যে কয়েকটা কালার এখানে দিছিলাম সবগুলো সোয়াচের মধ্যে চলে আসছে না? চলে আসছে। আবার আপনি চাইলে এগুলোকেও কিন্তু গ্রুপ করে রাখতে পারেন। সিলেকশন করে যদি এখানে আপনি গ্রুপের মধ্যে ছেড়ে দেন, গ্রুপের মধ্যে এগুলো চলে আসবে। বা আপনি এখান থেকে এই যে শিফটের মধ্যে যদি প্রেস করেন, তারপর এইখানে যদি এই যে গ্রুপের মধ্যে ক্লিক করেন, নতুন গ্রুপ তৈরি করার অপশন দিচ্ছে, অকের মধ্যে প্রেস করলে এই যে জিনিসটা কি হয়ে যাচ্ছে, গ্রুপ হয়ে যাচ্ছে। গ্রুপ হয়ে যাচ্ছে না? তো আমি আগে কালারগুলো এখানে নিয়ে আসবো এইভাবে। নিয়ে আসার পর দেখেন আমাকে যেটা করতে হবে, সবগুলো অংশ আমি ক্লিক করে ড্র্যাগ করে সিলেকশন করব। কি করব? সিলেকশন করব, সবগুলো সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর এখন চলে যান আমাদের এখানে শেপ বিল্ডার টুলের ভিতরে একটা টুল আছে যেটার নাম হচ্ছে লাইভ পেইন্ট বাকেট। নাম কি? লাইভ পেইন্ট বাকেট। এখানে আসেন। এখন আপনি কোন অংশের মধ্যে কোন কালারটা দিবেন এটা নির্ধারণ করবেন জাস্ট। যেমন আমি চাচ্ছি এই অংশের মধ্যে আমি একটু এই টাইপের ইয়েলো কালার দিব, তাই তো? এটা সিলেকশন করে জাস্ট এইখানে একটা ক্লিক করব। কালার চলে আসছে? কালার চলে আসছে। ভিতরে আপনি চাচ্ছেন এটা কালার ডিফারেন্ট কালার দিবেন। ডিফারেন্ট কালার কোন কালার? ডিফারেন্ট কালার এই কালার। তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এই জায়গাগুলোর মধ্যে ক্লিক করবেন। স্যার বর্ডারে তো কালার থেকে যাচ্ছে, এটার ক্ষেত্রে বর্ডারের কালার থেকে যাবে। আপনি যদি কালার দিতে চান সেক্ষেত্রে আগে আপনাকে স্ট্রোকের কালারটা সরাই দিতে হবে, তারপর এখানে কালারটা দিতে হবে। যেমন এইখানে দেখেন, এখানে মূলত আমাদের গ্রিন কালার মূলত এখানে তিনটা না, নিচের কালারটা হচ্ছে লাইটার কালার। তাহলে লাইটার কালার বাছাই করে এখানে ক্লিক করেন, কালার চলে আসতেছে। এটা মূলত একটু মিডিয়াম, তাহলে মিডিয়াম কালারটা সিলেকশন করে ক্লিক করেন, এই যে মিডিয়াম কালার চলে আসতেছে। আর এখানে যে স্ট্রোকগুলা সিলেকশন করে এই যে স্ট্রোক, এটা আমরা অফ করে দিব। বুঝতে পারছেন? এই যে দেখেন একটা একটা করে আমরা ঠিকই কালার দিতে পারতেছি। আর যখন এইভাবে আমরা সম্পূর্ণ জিনিসপত্র তৈরি করে ফেলবো, আমাদের বার্গারও কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আপনারা যে কয়টা করেন নাই, আপনাদের যাদের যাদের হোমওয়ার্ক করা হয় নাই, আপনারা এখান থেকে 5টা কমপ্লিট করবেন, যে কোনো মূল্যেই হোক, নেক্সট ক্লাসের আগে। এখান থেকে 5টা অবশ্যই কমপ্লিট করবেন। কমপ্লিট করে যেরকম দেওয়ার কথা ওইরকম ভাবে জমা দিবেন। সব মিলায় 5টা এখান থেকে। বুঝা গেছে বিষয়টা? জি, যেগুলা করছেন, যেগুলা বেসিকের কাজ ছিল এগুলো করা এখন প্রয়োজন নাই, এখন এগুলাই করবেন। এখানে 10টা দেওয়া আছে না? 3টা যারা 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 করছেন আপনারা মূলত 2টা করবেন, ঠিক আছে? আর যারা করেন নাই আপনাদের ক্ষেত্রে 5টাই করতে হবে। বুঝা গেছে? জিনিসটা ক্লিয়ার? আর নেক্সট ক্লাসে যাতে আমি এই টাইপের কোনো কিছু না শুনি, বা যদি এটা দেখি যে আপনাদের ক্ষেত্রে মূলত ওই একই বিষয় আপনারা ম্যাক্সিমামই এখানে হোমওয়ার্ক করেন নাই, সেক্ষেত্রে আসলে আমি কোনো প্রকার অজুহাত আসলে শুনতে চাইবো না। সেক্ষেত্রে আসলে কোনো অজুহাত আসলে এখানে টলারেট করা হবে না। ঠিক আছে, আমরা আমাদের আজকের মূল ক্লাসে চলে যাই। আমাদের আজকের টপিকও কিন্তু দেখার বাকি আছে। স্যার একটা স্ট্রোক আর ফিল কালারের মধ্যে একটা প্রবলেম হয়েছিল স্যার। আর কি পিকচারের উপর যখন কাজ করেছিলাম তখন চেঞ্জ করার পর এটা দেখায় চেঞ্জ হয়, কিন্তু এমনি হয় না। সিলেকশন করা লাগবে, আমি যখন বোর্ডে নিয়ে এসেছিলাম আর সাইজটা একটু বড় করেছিলাম তখন হয়েছে। এটা তো কেন সিলেকশন করা লাগবে, সিলেকশন। আমি এখানে এই যে ফিল এবং স্ট্রোকের মধ্যে কালার দিছি, এখানে ক্লিক করতেছি দেখা হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে না, সিলেকশন করি নাই। সিলেকশন করে এখানে ক্লিক করলে তখন হবে। বুঝতে পারছেন? শেপ সিলেকশন করতে হবে, ক্লিক করে সিলেকশন করে তারপর কাজ করব।
বোঝা গেছে? আচ্ছা, তো দেখেন আমরা যদি এখানে পেন টুলের একটু নিচে আসি, এখানে আমরা কয়েকটা টুল দেখতে পারতেছি, দেখা যাচ্ছে? এই টুলগুলা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করতে পারি। বিশেষ করে বিভিন্ন ধরনের আসলে এখানে লোগো তৈরি করার ক্ষেত্রে আসলে আমরা এই টুলগুলা ব্যবহার করি, কথা বলেন না? প্রথমত আসেন লাইন সেগমেন্ট টুলে। লাইন সেগমেন্ট টুলে আসলে এখান থেকে আপনি নর্মালি লাইন তৈরি করতে পারবেন। কি তৈরি করতে পারবেন? লাইনের মধ্যে ফিল কালার দিলে এটা দেখা যাবে না, যেমন আমি ফিলের কালার দিচ্ছি, এটা দেখা যাচ্ছে? লাইনের মধ্যে ফিল কালার বোঝা যায় না, লাইনের মধ্যে দিতে হবে স্ট্রোকের মধ্যে কালার। স্ট্রোকের কালার পরিবর্তন করলে আপনি এখানে ভালো করে জিনিসটা দেখতে পারবেন। আর এটার সাইজও কিন্তু পরিবর্তন করা যাবে। এই যে উপরে কিন্তু সোয়াচ প্যানেল আছে, এই যে এখানে কিন্তু সোয়াচ প্যানেল আছে, আপনি এইটার মাধ্যমে ফিলের কালার পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনি স্ট্রোকের কালার পরিবর্তন করে দিতে পারবেন। আপনি চাইলে স্ট্রোকের সাইজও এখান থেকে বাড়াতে পারবেন। এই যে আপেরও আছে না, এর হাতে প্রেস করলে আমাদের স্ট্রোকের সাইজ বাড়তেছে, ডাউন এর হাতে প্রেস করলে স্ট্রোকের সাইজ কমতেছে। এখানে নির্দিষ্ট কিছু মান আছে, আপনি চাইলে এই মানগুলো দিতে পারেন। এই মানগুলো যত বাড়াবেন স্ট্রোক তত বড় হবে। আর আপনি চাইলে এখান থেকে মান লিখেও দিতে পারেন, সাপোজ 20 দিলাম, এন্টার, দেখবেন এইটা 20 হয়ে গেছে, মানে মান কত হয়ে গেছে? 20। ঠিক আছে, তারপর এখানে একটু যদি আসি, এখানে দেখেন আমাদের স্ট্রোকের বিভিন্ন স্টাইল আছে। এখন বর্তমানে স্ট্রোক কিন্তু একরকম, এই স্টাইল পরিবর্তন করলে দেখবেন আমাদের স্ট্রোকগুলা এক এক রকম হয়ে যাচ্ছে। এই যে আপনি ক্লিক করেন, ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের কিন্তু এখানে স্ট্রোকের স্টাইল চলে আসতেছে। এই জিনিসটা আমাদের কাজ করবে হচ্ছে লাইনের উপর। কিসের উপর কাজ করবে? লাইনের উপর। লাইনের উপরে কিন্তু এখানে ভিতরে যে অংশ, এটাকে বলা হয় পাত। কি বলা হয়? পাত। আর এই যে বাহির দিকে কালার চলে আসছে, এটাকে বলা হয় স্ট্রোক। কি বলা হয়? স্ট্রোক বলা হয়। আমি এখন বর্তমানে আসলে লাইন নিচ্ছি, স্ট্রেট লাইন, লাইন সেগমেন্ট টুল দিয়ে ক্লিক করে ড্র্যাগ করলে কিন্তু এখানে সোজাসুজি লাইন তৈরি হচ্ছে, তাই তো? অ্যাঙ্গেল যদি সোজা করতে চান তাহলে শিফটে প্রেস করে লাইন নিতে হবে। জি যান। অ্যাঙ্গেল সোজা করার জন্য কি করতে হবে? শিফট। এই যে আমি একেবারে যদি সোজাসুজি অ্যাঙ্গেল সোজা থেকে যদি লাইন নিতে চাই, শিফটে প্রেস করে কিন্তু এই লাইন নিচ্ছি, যার কারণবশত একেবারে সোজাসুজি জিনিসটা তৈরি হচ্ছে। আবার যদি ডানে বামে এটা যদি এখানে স্ট্রেট নিতে চাই, তাইলে তখন কি করতে হবে? শিফটে প্রেস করে কিন্তু আমাদেরকে এই জিনিসটা নিতে হবে। তখন দেখতে পারবেন আমাদের লাইনগুলো কিন্তু এখানে সোজাসুজি তৈরি হচ্ছে। এখানে যদি একটু নিচের দিকে আসি, এখানে আমাদের আরেকটা টুল হচ্ছে আর্ক টুল। টুলের নাম কি? আর্ক টুল। আর্ক টুলের কাজ হচ্ছে বাঁকানো লাইন তৈরি করা। কি তৈরি করা? এই যে আমি ক্লিক করে ড্র্যাগ করতেছি, এটা কি তৈরি করতেছে? বাঁকানো লাইন। এখন এই লাইনটা যদি আমি একটু বাঁকাতে চাই, তাহলে ক্লিক করে ড্র্যাগ করা অবস্থায়, দেখেন আমি কিন্তু এখনো ক্লিকটা ছাড়ি নাই। আপনি যদি ক্লিক করে ড্র্যাগ করা অবস্থায় আপ এরোতে প্রেস করেন, তাইলে এখানে বাঁকানোর পরিমাণ বাড়বে। ডাউন এরোতে যদি প্রেস করেন, এটা বাঁকানোর পরিমাণ কমাচ্ছে। কমাইতে কমাইতে যদি বেশি ডাউন এরোতে প্রেস করেন, এটা উল্টে যাবে। আবার যদি আপ এরোতে প্রেস করেন, এটা আবার উল্টে যাচ্ছে। এই যে আমি কিন্তু জিনিসটা বাঁকাতেও পারতেছি, কমাতেও পারতেছি, কমাতে কমাইতে আবার বেশি বাঁকায় দিতে পারতেছি। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তারপর যদি আসে, এখানে আমাদের একটা টুল হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল টুলের মাধ্যমে আসলে আপনি জিলাপির পেজ বানাতে পারবেন। কি বানানো যাচ্ছে? জিলাপির পেজ। ক্লিক করে ড্র্যাগ করা অবস্থায়, এই যে এখনো ক্লিক করে কি করতেছি? ড্র্যাগ করতেছি। এরকম অবস্থায় যদি আপনি আপ এরোতে প্রেস করেন, কোথায়? আপ এরোতে যদি প্রেস করেন, বাঁকানোর পরিমাণ বাড়বে। হ্যাঁ, ভিতর থেকে বাড়বে। ডাউন এরোতে প্রেস করলে বাঁকানোর পরিমাণ কমবে। এই যে, বুঝতে পারছেন? তো এটা কিন্তু আপ ডাউন এরোতে প্রেস করে এটা কন্ট্রোল করা যাবে। দেখেন, আপনি সামনে আসেন, সামনে আসেন। জি, চলে আসেন, সামনে চলে আসেন। আপনাকে অনেকবার ওয়ার্নিং দিছি। তারপর দেখেন, এইখান থেকে আমরা দেখতে পারতেছি যে নিচের দিকে আরো দুইটা টুল, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, একটা হচ্ছে পলার গ্রিড টুল। যদি ওনার সাথে এখন কথা বলা শুরু করেন, দাঁড় করে রাখবো। আপনি কেন কথা কেন বলতে চাইবেন?
আরেকজন যদি কথা বলতেও চায়, আপনি কেন কথা বলবেন? নর্মালি আপনার সাউন্ডই আমি শুনতে পাই, অন্য সাউন্ড মূলত আমার কানে আসতেছে না। এখানে দেখেন আমাদের একটা টুল হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। আমরা যদি এখানে আসি, বেসিক্যালি আমরা একটা গ্রিড তৈরি করতে পারতেছি। যেমন আমি যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করি, দেখেন আমাদের এখানে একটা গ্রিড তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? একটা গ্রিড তৈরি হচ্ছে। আর এই গ্রিডটা হচ্ছে রেক্টেঙ্গুলার, তাই তো? ক্লিক করে ড্র্যাগ করা অবস্থায় যদি আমি এখানে আপ এরোতে প্রেস করি, তাহলে আমাদের এখানে রো এর সংখ্যা বাড়বে, মানে উপরের নিচে যে লাইন যেগুলো আছে না, এই লাইনের সংখ্যা বাড়তেছে। যদি ক্লিক করে ড্র্যাগ করা অবস্থায় আপ এরোতে প্রেস করি, ডাউন এরোতে প্রেস করলে মূলত আমাদের এখানে লাইনের সংখ্যা উপরে নিচে এগুলা কমতেছে। কমাইতে কমাইতে একেবারে আপনি জিনিসটাকে 0 করে দিতে পারেন। আর যদি আমরা রাইট এরোতে প্রেস করি, তাহলে আমার এখানে ডানে বামে লাইনের সংখ্যা বাড়তেছে, যেগুলোকে আমরা কলাম বলি। কি বলি? এগুলো হচ্ছে কলাম। এই কলামের সংখ্যা আমরা বাড়াতে পারতেছি, কলামের সংখ্যা আমরা কমাতে পারতেছি। রাইট এরো লেফট এরোতে প্রেস করে, আপ এরোতে প্রেস করে আমরা এখানে রো এর সংখ্যা বাড়াতে পারতেছি, ডাউন এরোতে প্রেস করে রো এর সংখ্যা কমাতে পারতেছি। বুঝতে পারছেন? আচ্ছা, তো এইভাবে চাইলে আমরা কি আসলে এখানে গ্রিড তৈরি করতে পারি। স্যার আমি যদি এখানে লাইনের সংখ্যা নির্দিষ্ট চাই, মানে আমি এখানে লাইন নিচে আপ ডাউন এরোতে প্রেস করে, তাই তো নির্দিষ্ট আসলে লাইন দিতে পারতেছি না। তো আমি যদি প্রথম দিক থেকে নির্দিষ্ট লাইন নিতে চাই, তাহলে কি করতে পারি? তাহলে আমাকে এখানে এই টুলের মধ্যে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমরা যে এখানে এই বক্সটা তৈরি করব, বক্সের উইথ এবং হাইট কত হবে আপনি নির্ধারণ করে দিতে পারেন। তবে এটা আমরা টান দিয়েও তৈরি করতে পারবো। যেটা জরুরি সেটা হচ্ছে আমরা রো কয়টা নিব, উপরে এই সংখ্যা হচ্ছে রো, নিচের এই সংখ্যা হচ্ছে কলাম। সাপোজ রো নিলাম এবং কলাম নিলাম 20টা করে, তাহলে এখানে সংখ্যা লিখে দেব 20। 20 লেখার পর যদি এখান থেকে আমি অকের মধ্যে প্রেস করি, স্যার কোনো কিছু হয় নাই তো? হবে না যদি না আপনি এখানে ক্লিক করে ড্র্যাগ করেন। এই যে এখন আমরা যে এই গ্রিড তৈরি করছি, এটা রো কয়টা? 20টা, কলাম কয়টা? 20টা। বোঝা গেছে? আমরা এইভাবে জিনিসপত্র তৈরি করতে পারবো। আচ্ছা, এখন আসেন এই জায়গায় আমাদের এখানে আরেকটা টুল হচ্ছে পলার গ্রিড টুল। পলার গ্রিড টুল দিয়ে মূলত আমরা আসলে আরেক টাইপের গ্রিড তৈরি করতে পারি। যেমন আপনি যদি মাকড়ের জাল তৈরি করতে চান, ক্লিক করে ড্র্যাগ করলে মূলত এখানে আমাদের মাকড়ের জালের মতো তৈরি হচ্ছে। স্যার না, মাকড়ের জাল তো হয় নাই। তো ক্লিক করে ড্র্যাগ করা অবস্থায়, এই যে ক্লিক করে ড্র্যাগ করা অবস্থায় নর্মালি ড্র্যাগ করলে চ্যাপটা হয়ে যেতে পারে। এটার রেশিও মেনটেন করার জন্য কি করব? শিফটে প্রেস করব। ক্লিক করে ড্র্যাগ করা অবস্থায় যদি আপনি এখানে আপ এরোতে প্রেস করেন, তাহলে কিন্তু এখানে সার্কেলের পরিমাণ বাড়তেছে না? ডাউন এরোতে প্রেস করলে সার্কেলের পরিমাণ কমতেছে। আবার যদি আপনি রাইট এরোতে প্রেস করেন, ভিতরে যে লাইন আছে না, লাইনের পরিমাণ বাড়বে। এখন ঠিক আছে, মাকড়ের জাল মনে হচ্ছে না? এই যে বাড়াতে পারেন। আবার লেফট এরোতে প্রেস করে এখানে এই লাইনের পরিমাণ কমাতে পারেন, মানে একেবারেই কিন্তু আপনি 0 করে দিতে পারেন। বুঝতে পারছেন? না, আমি ক্লিক করে বসে আছি, মানে মাউসের মধ্যে শুধু ক্লিক করে রাখতেছি। এই ক্লিক করে রাখা অবস্থায় আমি আপ এরোতে প্রেস করতেছি, ডাউন এরোতে প্রেস করতেছি, রাইট এরোতে প্রেস করতেছি, লেফট এরোতে প্রেস করতেছি, মানে কিবোর্ডের আপ ডাউন এরো আছে না, ওইগুলোর মধ্যে প্রেস করে কাজ করতেছি। বুঝতে পারছেন বিষয়টা? পারা যাবে এইভাবে? আচ্ছা, তো এরকম যদি পারি সেক্ষেত্রে আমাদের আজকের কিছু হোমওয়ার্ক আমরা করব। এটা তো থাকবেই, ইলাস্ট্রেশন থাকবে। পলার গ্রিড টুলে রেক্টেঙ্গুলার গ্রিড টুলে, হ্যাঁ, মানে এটার ক্ষেত্রে আপনি চাচ্ছেন এই যে উইথ বাড়ানো থাকবে। হ্যাঁ, এই তো করতে পারতেছেন আপনি, টান দিয়ে এটা মূলত করা যাচ্ছে। যতটুকু করতে যাচ্ছেন করতে পারবেন। আর যদি এখানে কলাম কমাতে চাই, এই যে কলাম আমি কমায় দিতে পারতেছি, কাইন্ড অফ উইথ টেবিল তৈরি করতে পারতেছি আর কি। না, এখানে আপনাকে মূলত আপ ডাউন এরোতে প্রেস করে, মানে দুইটা একসাথে কমাতে যাচ্ছেন, মানে কলাম এবং রো, না এটা কমানো যাবে না, একটা একটা করে কমাতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা কিছু হোমওয়ার্ক করব। হোমওয়ার্কগুলো হচ্ছে আপনাদেরকে আমি পিকচার দিয়ে দিচ্ছি, আমি জাস্ট একটা দেখায় দিব বা গ্রিড তৈরি করে দেখায় দিব। এগুলো পারফেক্টলি আপনাদেরকে করার চেষ্টা করতে হবে।
হুম এই যে আমি এখানে কিন্তু ফোল্ডার দিয়ে দিয়েছি একটা, এটার ভিতরে আমরা গ্রিড লোগো নামে একটা পিকচার পাচ্ছি, ড্রাইভের মধ্যে এটা পাবেন, এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলাম, পিকচার চলে আসবে এখানে, আমি টান দিয়ে এটাকে ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে, বড় হয়ে গেছে অনেক বেশি, এটাকে এমবেড করব, এটাকে ছোট করব, শিফট অল্টার বাটনে প্রেস করে। কোন বাটনে? তারপরে এখান থেকে ছোট করেন, এই বরাবর রাখেন, তারপর কন্ট্রোল টু লক করে দিবেন। ঠিক আছে, তারপর এখানে আসেন, আমাদেরকে এখন আসলে একটা একটা করে আগে গ্রিড তৈরি করতে হবে, তারপর এখান থেকে আমাদেরকে এই ধরনের আইকন তৈরি করতে হবে। এগুলোকে আইকনও বলতে পারি, এগুলোকে আবার লোগোও বলতে পারি। কি বলতে পারি? এইগুলাকে লোগো বলতে পারি। এগুলা এখান থেকে করবেন হচ্ছে 5টা। কটা করবেন? 5টা করবেন। আমি একটু দেখাই দিই প্রসেসটা। প্রসেসটা হচ্ছে যেমন আমি এখানে প্রথমত লাইন সেগমেন্ট টুলে যাব। কোন টুলে যাব? স্ট্রোকের মধ্যে একটা কালার দিব, তারপর এখান থেকে টান দিয়ে শিফটে প্রেস করে টান দিচ্ছি। শিফটে প্রেস করে টান দিলে কি হবে? সোজা যাবে। চাইলে আমি একটু সাইজটা একটু কমায় দিতে পারি, ঠিক আছে, 0.75। অল্টারে প্রেস করে যদি টান দিয়ে নিয়ে আসি, এটা কি হবে? আর সোজাসুজি নিয়ে আসার জন্য শিফটে প্রেস করব। দুইটাকে একসাথে সিলেকশন করব, ক্লিক করে ড্র্যাগ করে সিলেকশন করেন। ব্যাকগ্রাউন্ডের পিকচার অবশ্যই লক করে দিবেন। তারপর অল্টারে প্রেস করে শিফটে প্রেস করে টান দিয়ে নিয়ে আসব। আবার অল্টারে প্রেস করে নিয়ে আসেন। এই তিনটা করার পর দেখেন, তিনটাকে সিলেকশন করে অল্টারে প্রেস করে টান দিয়ে নিয়ে আসবো। বুঝতে পারছেন বিষয়টা? এইদিকে লাইন নেওয়া হয়েছে। তারপর আমরা দুইটা লাইনকে সিলেকশন করব, জাস্ট দুইটা লাইন কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, পেস্ট ইন ফ্রন্ট। আমরা শিফটে প্রেস করে জিনিসটাকে ঘুরায় দিব এইভাবে, আর শিফটে প্রেস করে এটাকে এই দিকে নিয়ে যাব। এই যে লাইনগুলো নেওয়া হয়েছে, এইভাবে লাইন নিতে পারবেন। নেওয়ার পর দেখেন আমাদের ভিতরে এখানে পলিগন টাইপের মূলত এখানে লাইন আছে না? তো এইগুলা তৈরি করার জন্য আপনি এখানে পলিগন শেপে যাবেন, এই যে পলিগন শেপ, যাওয়ার পর এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করবেন, শিফটে প্রেস করে শেপটা নেবেন যাতে অ্যাঙ্গেলটা সোজা হয়। আবার শিফটে প্রেস করে এটাকে মূলত ঘুরায় দিবেন যাতে এখানে সুন্দর করে জিনিসটাকে মিলানো যায়। এখন যেটা আমাকে ফলো করা লাগবে, দেখতে পারতেছি আমার এই পলিগনটা এই বাহিরের দুটো লাইনের সাথে একেবারে কি করা আছে? লাগানো আছে পারফেক্টলি। আপনাকে কন্ট্রোল ওয়াইতে প্রেস করে একটা আউটলাইন মোডে যেতে হবে। এই মোডের নাম কি? এই মোডে কি দেখা যায়? শুধু পাত দেখা যায়। তো আমি এক পাশ পাতের সাথে পাত মিলাইলাম, দেখেন মিলছে। একটা জিনিস মনে রাখবেন, এইভাবে গ্যাপ দেওয়া যাবে না। এইভাবে কি দেওয়া যাবে না? গ্যাপ দেওয়া যাবে না। আপনি চাইলে একটু বাহির দিকে নিয়ে যেতে পারেন, এরকম একটু বাহির দিকে থাকতে পারে, এটার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না, কিন্তু গ্যাপ থাকলেই অসুবিধা হবে। মিলায় দেন, ঠিক আছে। তারপর শিফটে প্রেস করে এই দিক দিয়েও জিনিসটা কি করে দেবেন? মিলায় দেবেন। দেখেন এখানে কি কোনো গ্যাপ আছে? নাই। তাহলে জিনিসটা মিলছে। এখন একটু কন্ট্রোল ওয়াইতে প্রেস করে আউটলাইন মোড থেকে বের হয়ে যান। জাস্ট এটাকে টান দিয়ে শিফটের মধ্যে প্রেস করে মিলায় দেন। মিলছে? কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর শিফট অল্টার বাটন প্রেস করে কি করব? ছোট করবো। এখন পারফেক্টলি মিলানোর জন্য কন্ট্রোল ওয়াইতে প্রেস করেন, এই দুই লাইন কিন্তু মিলবে, যার জন্য মিলায় দেন। যখন পারফেক্টলি মিলে যাবে একটু জুম ইন করে দেখবেন যে মিলছে কিনা। ঠিক আছে, মিলে গেছে। তাহলে কন্ট্রোল ওয়াইতে প্রেস করে বের হয়ে যান। এই যে জিনিসটা তৈরি করছি, এটা হচ্ছে গ্রিড। কি তৈরি করছি? এইভাবে আমরা এই প্রত্যেকটা গ্রিড এখানে তৈরি করতে পারবো না? সাপোজ এখানে আপনি এইটা তৈরি করবেন, এগুলা, এটাই মানে এগুলা হচ্ছে গ্রিড।
আর এই গ্রিড ব্যবহার করে আসলে আমরা এই টাইপের আইকন বা এই টাইপের লোগো তৈরি করে থাকি। লোগো ইটসেলফ একটা প্রজেক্ট। লোগো কি? প্রজেক্ট। যে টাইপের প্রজেক্টের অনেক ডিমান্ড আছে। আমাদেরকে আসলে এই লোগো ডিজাইনের উপর একটা না একটা পর্যায়ে এক্সপার্ট হতে হবে, যার জন্য আমাদেরকে আসলে এই গ্রিডের ব্যবহার দেখেন। আমরা একটু আগে এইখানে এই টুলগুলা দেখছি না, এই টুলগুলা দিয়ে কি করা হয় জাস্ট এইটা দেখতেছি। এই টুলগুলা দিয়ে আমরা কি তৈরি করতেছি? গ্রিড তৈরি করতেছি। আর এই গ্রিড তৈরি করার পর তারপর কি করতে হবে আমরা একটু পরে দেখব, ঠিক আছে? তবে আপাতত লাইনের সাথে লাইন মিলায়া এইভাবে গ্রিড তৈরি করা যাবে না। যেমন ধরেন আপনি এখানে এই জিনিসগুলা কপি করে এই পাশে নিয়ে আসলেন, জাস্ট দেখি হয় কিনা। আমি এটাকে ঘুরাই দিব এইভাবে, বুঝতে পারছেন? তারপর এইখান থেকে জায়গা বরাবর মিলান, না এটা মিলতেছে না। এই যে মানে লাইনটা মিলতেছে না, তো আপনাকে একটু কষ্ট করে কি করতে হবে, এই লাইনটা মিলাই দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, একটা কাজ করব আমরা, আগে এই লাইন মিলাইলে অসুবিধা, আমরা সার্কেল আগে মিলাই দিব। কি মিলাবো? আগে সার্কেল মিলাবো। তো সার্কেল কিভাবে মিলাবো? যেমন আমাদের এইখানে দেখি আমরা ইলিপস নিতে পারি, আবার এখানে আমাদের টুল আছে, টুলের নাম হচ্ছে পলার গ্রিড টুল। তবে এখানে সার্কেলের গ্যাপ তো সব ক্ষেত্রে সমান থাকবে, ওইখানে গ্যাপ কিন্তু সমান না। বুঝতে পারছেন? তো সার্কেল দিলাম হচ্ছে দুইটা সার্কেল নিয়ে কাজ করেন। এইভাবে, ঠিক আছে? কপি করব কন্ট্রোল সি, কন্ট্রোল বি বা কন্ট্রোল এফ, দুইটা থেকে যে কোনো একটা। শিফট অল্টার বাটন প্রেস করে এটা কি করেন? বড় করেন। বাহিরের দিক মিলছে, আবার এদিক মিলছে। এটাকে যদি আনগ্রুপ করতে চান, এই যে আনগ্রুপ করা যাবে, ঠিক আছে? আনগ্রুপ কপি করেন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, শিফট অল্টার বাটন প্রেস করে কি করেন? ছোট করেন। না, আনগ্রুপ হয় না জিনিসটা। তারপর ছোট করলে এটা মিলানো যাচ্ছে, এমন না যে মিলতেছে না। এই যে ভিতর অংশ মিলছে না, দেখি আনগ্রুপ হচ্ছে না কেন? এখন হয়েছে, আগে হয়েছিল না, এখন হয়েছে। কপি করেন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, সার্কেল কি মিলছে? সব সার্কেল নেওয়া হয়েছে। তো সার্কেল নেওয়ার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট একটা লাইন নিয়ে আসেন। নিয়ে আসার পর অল্টার বাটনে প্রেস করে কপি করে নিয়ে আসছি, শিফটে প্রেস করে কি করে দেন? ঘুরাইয়া দেন, রোটেট করে দেন। তারপর এখান থেকে এই লাইনটা নেবেন। আর লাইনটা তো প্রপারলি মিলাতে হবে, কন্ট্রোল ওয়াইতে প্রেস করেন। আর যেটা বলছিলাম যে ওভারল্যাপিং করানো যাবে, কিন্তু এইখানে এই গ্যাপটা রাখা যাবে না। এই গ্যাপ আছে না, গ্যাপ দেওয়া যাবে না। চাইলে মিলায় দিবেন, না হয় একটু ভিতর দিকে দিতে পারেন, ভিতর দিকে দিলে অসুবিধা নাই, কিন্তু বাহির দিকে গ্যাপ রাখা যাবে না। তো এদিকে একটা কপি করেন, একটা, এই জিনিসটা তৈরি করাটাই একটু ঝামেলা, কিন্তু এই জিনিসটা তৈরি করে ফেললে আমাদের কাজটা কিন্তু ইজি হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? এই গ্যাপ রাখা যাবে না, মিলাই দিব। এখানে মেবি দুইটা পাত তৈরি হয়ে গেছে, একটা ডিলিট করে দেন। ওকে, আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে তারপর ডিলিট করে দেন। ডিলিট, এটা নেন, এই দিক বরাবর মিলান। একটু ওভারল্যাপিং করলেও অসুবিধা নাই। যেটা বলতেছিলাম যে গ্যাপ রাখা যাবে না। তারপর এইখান থেকে একই সিস্টেম, আমরা চাইলে এইটাকে সিলেকশন করতে পারি, সিলেকশন করে একটু কপি করে নিয়ে গেলাম। তবে
তারপর এটা আমাদেরকে একটু ম্যানুয়ালি কি করতে হবে, মিলায়া দিতে হবে। কিছু কিছু একটু ওভারল্যাপিং করবে, কিছু কিছু গ্যাপ থেকে যাবে, মিলাতে হবে। মিলান, মধ্যখানে আসলে এখানে আমাদের একটা লাইন থাকবে, তাই তো? তারপর কন্ট্রোল ওয়াই, এই যে বুঝতে পারছেন বিষয়টা? লাইন এইখানে আমরা চাইলে এগুলাকে সিলেকশন করতে পারি। শিফটে প্রেস করে করতেছি, কপি করতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, গ্রুপ করে দিব, কন্ট্রোল জি, তারপর শিফটে প্রেস করে এগুলো কি করে দিব, ঘুরাই দিব। আর জাস্ট আমাদেরকে এই বরাবর জিনিসটা মিলাই দিতে হবে প্রপারলি, বুঝতে পারছেন? তাহলে আমাদের এইখানে যে গ্রিডটা আমরা চাচ্ছিলাম, এই গ্রিডটা কি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। এই গ্রিডটা তৈরি করা অনেক ইজি, যার জন্য আমাদের শুধু এখানে লাইন ব্যবহার করতে হবে। এই লাইন ব্যবহার করলাম, তারপর এটাকে আমি কি করলাম, কপি করলাম, তারপর এটাকে আবার একটু কপি করতে হবে। আচ্ছা, এটা আমরা চাইলে নর্মালি এটা দিয়ে করতে পারি। এখানে আমাদের কোনো রো থাকবে না, জাস্ট কলাম থাকবে 4টা, আরেকটা দেন। ঠিক আছে, ওকে। আমরা এইখান থেকে এটাকে আনগ্রুপ করতে পারি, এই যে আনগ্রুপ। আর এই যে উপরের অংশ, এটা আমরা চাইলে কেটে দিতে পারি। না, এটা নেওয়ার সময় এটা কাটতে হবে। আমরা এখান থেকে, না এটা এভাবে কাটবে না, এভাবে রাখতে পারি, অসুবিধা নাই। কপি করেন, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, শিফটে প্রেস করে এটা কি করে দেন, ঘুরায় দেন, অ্যাঙ্গেলটা মিলান এইভাবে। তারপর আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটাকে ঘুরায় দেন, অ্যাঙ্গেলটা মিলায় দিবেন, ঠিক আছে? এই যে, তাই দেখেন আমাদের এইখানেও কিন্তু গ্রিডটা তৈরি হয়ে গেছে। এরকম ভাবে এই গ্রিডগুলো তৈরি করতে পারবো না? গ্রিড তৈরি করার পর দেখেন আমাদের কাজটা কি। গ্রিড তৈরি করার পর আমরা এগুলাকে সিলেকশন করব। সিলেকশন করে এই গ্রিডের একটা কপি মূলত নিচে দিকে নিয়ে আসবো, ঠিক আছে? নিয়ে আসার পর এখান থেকে চলে যাব শেপ বিল্ডার টুলে। কোন টুলে? শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে যাওয়ার পর এখানে আমরা ফিলের মধ্যে একটা কালার দিব। এই যে ফিল আছে না, এইখান থেকে এসে আপনি একটা কালার দেন। স্ট্রোকের কালারটাকে এখানে একটু নান করে দেন এইভাবে। এখান থেকে আমরা স্ট্রোকের কালারটা নান করে দেই। তারপর এইখান থেকে শেপ বিল্ডার টুলে গিয়ে ক্লিক করে যে অংশ আমি এখানে জোড়া লাগাতে যাচ্ছি, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করব। বুঝতে পারছেন বিষয়টা? এই যে এই যে বুঝা গেছে? তো আমাদের এখানে মূলত এখানে এই আইকনটা যেটা তৈরি করতে যাচ্ছিলাম এটা তৈরি হয়ে গেছে না? তারপর এটাকে আমরা চাইলে এখান থেকে সিলেকশন করে অল্টারে প্রেস করে টান দিয়ে নিচে নিয়ে আসতে পারি। তাইলে শুধু আমাদের এই 3টা অংশই আসবে, আমাদের এই লাইনগুলো এখানে আসতেছে না।
বোঝা গেছে? আর এইভাবে এগুলো তৈরি করে আমাদেরকে জাস্ট আর্টবোর্ডের ভিতরে এটা কি করে দিতে হবে, বসায় দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? কারণ এই কাজগুলো কিন্তু আমাদেরকে এই সবগুলোর ক্ষেত্রেও কিন্তু এক এক করে করতে হবে। জাস্ট আপনাকে দেখে দেখে মিলাতে হবে জিনিসগুলো। এই যে সিলেকশন করবেন, সেই বিলটা তুলে যাবেন, আপনি আগে এখানে ফিলের মধ্যে একটা কালার দিবেন, তা না হলে কিন্তু কালার নিবে না, ঠিক আছে? স্ট্রোকের কালারটা নান করেন, তারপর এখানে আসেন। আমরা যেরকম চাচ্ছি জিনিসটা, যে এই দিক থেকে জিনিসটা এতটুকু পর্যন্ত থাকবে, নিয়ে নিলাম। তারপর এই দিক থেকে এই টান দেন, টান দিয়ে, সরি এই যে জিনিসটা নষ্ট হয়ে গেছে না, এরকম হলে কন্ট্রোল জেটে প্রেস করে বেঁকে যাবেন। তো অনেক সময় দেখতে পারবেন জিনিসটা কিছু কিছু ছোট ছোট অংশ আপনি রেখে দিছেন, যেগুলো আপনাকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। ক্লিক করে ড্র্যাগ করে কি করবেন, ফিল আপ করবেন। যেমন এতটুকু পর্যন্ত জিনিসটা রাখলাম, এই যে কিছু কিছু ছোট ছোট যে এরিয়া আছে, এই ছোট ছোট এরিয়া আমরা এইগুলো মিলাই দিব। এইভাবে মিলাই দেওয়ার পর আমাদেরকে দেখেন এখানে একটু যদি ভালো করে ফলো করি, এইদিকে একটা লাইন বাঁকাইছে, এইদিকে একটা লাইন বাঁকাইছে। তো একইভাবে এখানেও কিন্তু আমাকে এইদিকে একটা লাইন বাঁকায় দিতে হবে, তারপর এই দিক থেকেও একটা লাইন বাঁকায় দিতে হবে। কাছাকাছি রেখে করলে ভালো। যদি চান যে না আমি স্যার এরকম করতে যাচ্ছি, তাহলে এরকমও করতে পারেন, ঠিক আছে? এটা কমপ্লিটলি আপনার ইচ্ছা। তারপর এই দিক থেকেও জিনিসটা সেম ওয়েতে, এই যে এইদিকে মূলত জিনিসটা একটাই থাকবে, তারপর এই দিক বরাবর জিনিসটা এইভাবে এতটুকু পর্যন্ত পৌঁছাবে। এই যে ছোট ছোট অংশ ফিল আপ করবেন। তারপর একইভাবে এইখান থেকে এদিকে একটা বাঁকাবে, তারপর এদিকে একটা লাইন বাঁকাবে। কি জটিল মনে হচ্ছে জিনিসটা? এটা করার পর দেখেন কি করবেন, আপনি পাতের উপরে বা শেপের মধ্যে ক্লিক করবেন, অনেক সময় জিনিসটা গ্রুপ হয়ে যাবে, আপনাকে এটাকে আনগ্রুপ করতে হবে। কি করতে হবে? আমি যদি এখন ক্লিক করে টান দেই, তা দেখবেন আমাদের এটার সাথে সাথে মূলত আরো অনেক কিছু চলে আসতেছে না? তো আমি এখান থেকে এটা কি করব, আনগ্রুপ করব। তারপর জাস্ট এটার মধ্যে ক্লিক করব, শিফটের মধ্যে প্রেস করে এটার মধ্যে ক্লিক করব, দুইটা আলাদা করে সিলেকশন করে এটাকে চাইলে কপি করেও নিয়ে আসতে পারি, ঠিক আছে? স্ট্রোকের কালারটা আমরা এখান থেকে নান করে দিব, তাহলে আমরা যে অংশটা চাচ্ছি ওই অংশটা পেয়ে যাচ্ছি। এই যে এইখানে জিনিসটা বসায় দিব। এই যে একটু কিন্তু এখানে প্রবলেম আছে, এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে জুম ইন করে মিলাই দিতে হবে। যে এখানে প্রবলেম আছে না, এটা মিলাইতে অসুবিধা হয়েছে, এরকম প্রবলেম থাকলে আমরা এখানে জিনিসটা কি করে দিব, মিলাই দিব। বোঝা গেছে বিষয়টা? তাহলে কিন্তু আমাদের এখানে জিনিসটা পারফেক্টলি কিন্তু হবে। আর একই কাজ এখানে এটার ক্ষেত্রে করতে পারবো না, এরকম ভাবে কিন্তু আমাদেরকে টোটাল 5টা করতে হবে। তাইলে আমাদের এখানে এই টুলগুলার মোটামুটি একটা ধারণা, মোটামুটি একটা ব্যবহার কিন্তু আমরা শিখে যাব। জিনিসটা ক্লিয়ার? পারা যাবে? 5টা করবেন। পাশে গিয়ে তো পারা যায় না। পেন টুল ব্যবহার করে আগে মূলত প্রিভিয়াস কাজগুলো করবেন, ওইগুলো করার পর তারপর এটার মধ্যে হাত দিবেন। জিনিসটা ক্লিয়ার? ঠিক আছে। তো আপাতত এতটুকু পর্যন্ত থাক। আচ্ছা, আমরা এই দুইটা টুল নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে।